আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আজ দীর্ঘ 17 বছর পর সেই সুদূর কানাডা থেকে বাড়ি ফিরছে বাড়ির বড় ছেলে আদ্রিয়ান আহমেদ আদ্র। মা বাবা সহ বাড়ির প্রতিটি সদস্যের চোখের মণি ছিল সে। ছেলের আসার খুশিতে বাড়িতে আজ যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। খানাদানার কি এলাহি কাণ্ড। আদ্রর মা পরিবারের বড় বউ মিসেস সাবিনা দৌড়াদৌড়ি করছেন দিক বিদিক। কি রান্না করবেন, কিভাবে কি করবেন যেন দেশেহারা হয়ে উঠেছেন। ছেলেকে কাছে পেয়েছিল সেই 17টা বছর আগে। 10 বছর বয়সে পাড়ি জমিয়েছিল দেশের বাহিরে নিজের মামা মামের সাথে। এই বয়সে মা বাবা পরিবার ছেড়ে যাওয়ার পেছনে রয়েছে এক নির্মম অতীত। মিসেস সাবিনার এমন হন্য হয়ে ছোটাছুটি দেখে মিসেস সাবিনার বোন যা দুটোই, দুই বোনের একই ঘরে বিয়ে হওয়ার সুবাদে একই বাড়িতে বসবাস তাদের। বোন কেমন ছুটতে দেখে সাবরিনা যেন নিজেই হয়রান হয়ে উঠছে। প্রেশারের রোগী, এত স্ট্রেস নিলে তো সমস্যা, কিন্তু কে শুনে কার কথা। সাবরিনা অতিষ্ঠ হলেন, বোনকে দৃঢ় হয়ে বললেন, আপা তুমি এমন করো না তো, শান্ত হয়ে একটু বসো, আমি আছি তো। রহিমা, খালেদা খালা ওনারা তো আমাকে সাহায্য করছে নাকি? সাবিনা গরুর মাংসের পাতিলে চামচ নাড়তে নাড়তে উৎকণ্ঠা নিয়ে বললেন, কিভাবে বসি বল, ছোট আমার ছেলেটা আসছে, এতগুলো দিন পর ওর জন্য তো আমাকে রান্না করতে হবে নাকি? মায়ের হাতের রান্না কতদিন খায় না। মিসেস সাবিনা কথাগুলো বলতে বলতে চোখ দুটো জলে ভিজে ওঠে। উঠবে নাই বা কেন? কোনো মায়েই তো পারবে না নিজের সন্তানের থেকে এত সময় না দেখে, কাছে না পেয়ে আলাদা থাকতে। আদ্রি, এই আদ্রি, কই তুই? দেখ না তোর অলস বোনটা কি করছে। এখনো কি ওঠেনি নাকি ঘুম থেকে? একবার ডাকবি, না উঠলে মুখের উপর পানি ঢেলে দিবি। মিসেস সাবরিনার রাগে গজগজ করতে করতে আদ্রি তথা মিসেস সাবিনার ছোট মেয়ে আদ্রের ছোট বোনকে বলে, আচ্ছা মামুনি, আমি ডেকে দিচ্ছি। ভূমি, এই ভূমি, ওঠ না, মামুনি তোকে ডাকছে, তাড়াতাড়ি উঠতে বলেছে, না হলে কিন্তু তোর মুখে জগ ভর্তি সবগুলো পানি ঢেলে দিতে বলেছে। আদ্রি তার ছোট মায়ের খুবই বাধ্য মেয়ে। যেটা বলবেন যেভাবেই বলবেন অক্ষরে অক্ষরে পালন করবেন। ভূমির শ্রবণে আদ্রি কথাটা পৌঁছাতে দেরি, কিন্তু এক লাফে শোয়া থেকে উঠে যেতে সেকেন্ডও আর দেরি হয়নি। এই তো আমার ভালো আপনি, ওঠ, ফ্রেশের চট জলদি নিচে আয়। আব্বু আর সাদা ভাইয়া কিন্তু চলে গিয়েছেন এয়ারপোর্টে। ভূমি এতক্ষণ বসে বসে ঘুমে দুললেও আদ্রি কথাটা কানে আসতেই চোখ দুটো রসগোল্ল। ভাইয়ারা চলে আসছেন। আর এক সেকেন্ডও দেরি না করে ভূমি দৌড় লাগায় ওয়াশরুমের দিকে। এয়ারপোর্টে দাঁড়িয়ে আদ্রর জন্য অপেক্ষা করছেন মিস্টার আফজাল আহমেদ, আদ্রের বাবা, সাথে শান্তি মঞ্জিলের বড় কর্তা এবং ভূমির ভাই সাদাব। অপেক্ষা প্রহর শেষ করে অবশেষে বেরিয়ে আসে আদ্র। ভাইকে দেখে দৌড়ে গিয়ে চাপটে জড়িয়ে ধরে সাদাব। ছোটবেলার খেলার সাথী, দুজনের মাঝে বয়সের তফাৎটা খুব একটা বেশি না। সাদাব আদ্রের 2 বছরের ছোট ছিল। ছোটবেলায় বাড়ি ছাড়লেও দুই ভাইয়ের অডিও ভিডিও কলে প্রায় প্রতিদিন যোগাযোগ চলত। আদ্র ভাইকে ছেড়ে এবার বাবার কাছে এসে কৃত্রিম হাসি দিয়ে আলতো জড়িয়ে ধরে আলাপ করে নেয়। শান্তি মঞ্জিলে উপস্থিত সকলে দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন তারা আসবে। সকলের নজর বাড়ির গেটের দিকে স্থির। তখনই গেট দিয়ে প্রবেশ করে মিস্টার আফজাল আহমেদের গাড়ি। সকলে দৌড়ে এগিয়ে যায় সেদিকে। মিসেস সাবিনা ছেলেকে দেখার আগেই যেন আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ছেন। বাড়ির প্রতিটা সদস্যের চোখের পানি হবে নাই বা কেন, ছেলে যে সকলের মানিক ছিল। যে ছেলে বাড়ি মাথায় তুলে রাখত, সেই ছেলেটা হঠাৎ বাড়ি ছেড়েছে। আদ্র গাড়ি থেকে নেমেই মাকে এসে সালাম করে মিসেস সাবিনা ছেলেকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেন, যাকে থামানো এক প্রকার দায় হয়ে উঠেছে। যাই হোক করে থামিয়ে নিয়ে আসেন ভেতরে। আদ্র এক এক করে সকলকে সালাম করে খোঁজ গল্প করেন। আদ্রির ভাইকে তো দেখেনি সরাসরি কখনো। ভাইকে দেখে মনে হচ্ছে যেন এই বুঝিয়ে এক ছাড়ি মারবে। কাছে গেলে মুখের কৃত্রিম হাসিতে কোনো প্রাণ নেই, তাই সাহস করে উঠতে পারছে না যেন কাছেও যাওয়ার। সোফার ঠিক শেষ দিকে গিয়ে এক কোনায় ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে, যেন কোনো অন্যায় করেছে সেই রকম মুখখানি। আদ্র বোনের দিকে নজর পড়তেই এগিয়ে যায় বোনের কাছে। কি হয়েছে তোর? কাছে আসছিস না কেন? আদ্র বোনকে কোমল কণ্ঠে কথাটি জিজ্ঞেস করে মাথায় হাত দিয়ে। আদ্র কিছু বলে না, দৃষ্টি তার মেঝেতে, চোখ যেন উপরে তুলতে কোনো চুরুতে ধরা পড়ে যাবে।
আদ্র বোনের মুখখানি উপরে তুলতেই দেখে চোখে তার পানি। আদ্র আলতো হেসে বোনকে জড়িয়ে ধরে শান্ত করে। সবাই উপস্থিত থাকলেও নেই দুজন মানুষ, ভূমি ও ভূমির মা। আদ্র নিজের সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু নেই তার মামনি। এদিক সেদিক তাকিয়ে খুঁজছে তাকে, কিন্তু মিসেস সাবরিনা আড়ালে রান্নাঘর থেকে উঁকি দিয়ে দেখছেন ছেলেকে। মুখে হাসি, কিন্তু নয়নজোড়া অশ্রুসিক্ত। আদ্রর মা ছেলের নজর লক্ষ্য করে বুঝতে পারেন ছেলের মনে কি চলছে, কি চাইছে ছেলে তার। এগিয়ে গিয়ে ডাক দেন বোনকে। আমার ছেলেটা এতগুলো দিন পর এসেছে, তোর কি একটু কষ্ট হচ্ছে না এভাবে লুকিয়ে থাকতে? দেখ, আদ্র তোকে খুঁজছে, তাও কি তুই বেরিয়ে আসবি না? তুই ডাক না বাবা তোর মামুনিকে। দেখ, কোথাও বসে বসে চোখে জল ফেলছে। মামুনি, ও মামুনি, আমি বাড়িতে চলে এসেছি, তাও তুমি আমার সাথে দেখা করতে এলে না। আমি কিন্তু রাগ করে আবার চলে যাব, তাড়াতাড়ি বেরিয়ে আসো, অনেক কথা বলার আছে। মিসেস সাবরিনা কীভাবে আর নিজেকে সামলে রাখবেন? ছোট থেকে আদ্রকে 10 বছর পর্যন্ত নিজ হাতে মানুষ করেছেন। নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসেন বোনের ছেলেকে। ইতস্তত হয়ে বেরিয়ে আসেন ধীর পায়ে রান্নাঘর থেকে। আদ্র নিজের মামনিকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আবেগ, কান্না, সকল মন খারাপ দূর করে সকলে ড্রয়িং রুমে একজোট হয়ে বসে পড়ে গল্প করতে। সবাই যে যার মতো আদ্রকে প্রশ্ন করছে, আদ্র উত্তর দিচ্ছে। নিজ থেকে খুব একটা বেশি কিছু বলছে না। ছেলের এমন শান্ত আচরণ দেখে মিসেস সাবিনা কষ্ট ভরা কণ্ঠে বলেন, আমার সেই ছোট্ট আদ্র কোথায় হারিয়ে গেল দুরন্ত। সারা বাড়িতে ছুটাছুটি করে বাড়ি মাথায় করে রাখা সে আদ্র আর এই আদ্রের মাঝে কত ফারাক আজ। এত গুরুগম্ভীর শক্ত কণ্ঠের অধিকারী কেন হয়ে গেলি বাবা? আদ্র কিছু বলে না, কাঁধের ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। মায়ের থেকে জিজ্ঞেস করে নেয়, আমি কোন রুমটায় থাকবো মা? মিসেস সাবরিনা উঠে বলেন, আয় বাবা, আমার সাথে আয়, আমি নিয়ে যাচ্ছি। মামনি সব গুছিয়ে রেখেছি তোর জন্য, তোর পছন্দ মতো। আদ্র মামনির পেছন পেছন যেতে যেতে ভাবে সকলে উপস্থিত, কিন্তু যার কারণে এই বাড়ি ছেড়েছে তাকে তো দেখলো না। ভূমি সে কোথায়? ভূমির কথা চিন্তা করতেই আদ্রর কপালে ভাঁজ পড়ে, হাত আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে যায়। এদিকে ভূমি নিজের ঘরে চুপটি করে বসে আছে, বাইরে যায়নি। উপর থেকে সকলের কথাবার্তা, হইচইয়ের আওয়াজ শুনতে পারছে, কিন্তু সাহস করে আদ্রের সামনে যেতে মন চায়নি। কখনো দেখেনি তার সামনে যেতে নার্ভাস তো কাজ করবে। তার উপর যে পরিমাণ রাগী আর একছোটা ছেলে। কখনো দেখেনি ভূমি আদ্রকে, আর না আদ্র দেখেছে ভূমিকে। না দেখতে পাওয়ার কারণ হলো ইন্টার শেষ করে আর কয়দিন পর ভূমি অনার্সে উঠবে। এত বড় হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ভূমিকে নিজের কোনো ফোন দেয়া হয়নি। আর আদ্র প্রায় বাড়ির সবার সাথে কথা বললেও কখনো ভূমির কথা জিজ্ঞেস করেনি বা দেখতে চায়নি। এর কারণটা ভূমির অজানা। আদ্রের আসার খুশিতে বাড়িতে এলাহি খানা দানার আয়োজন করেছেন মিস্টার আফজাল আহমেদ। ভূমির বাবা মিস্টার তোফায়েল আহমেদ, অর্থাৎ আফজাল সাহেবের একমাত্র ছোট ভাই, ব্যবসার কাজে আজ 2 দিন হলো শহরের বাইরে অবস্থান করছেন, যার দরুন মিস্টার আফজাল আহমেদকে সব নিজ হাতে সামলাতে হচ্ছে। যদিও সাথে রয়েছেন আদ্রের ছোট খালু, আরও কয়েকজন কাজের মানুষ। বাড়ির বউরাও সে ব্যস্ত মেহমানে আপ্যায়নে। সকাল থেকেই আত্মীয়দের আগমন শুরু হয়ে গিয়েছে। আদ্রের নানা নানি, 2 ফুফি, তাদের ছেলে মেয়েরা সকালে উপস্থিত হয়েছেন আদ্র আসার কিছুক্ষণ বাদেই। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আদ্র নিচে নামতেই নজরে আসে এত সব জাঁকজমক, ঘর ভর্তি করে মেহমানজন। আদ্রের বুঝতে আর বাকি থাকে না কেন এত সব আয়োজন, কিন্তু যেখানে তার খুশি হওয়ার কথা ছিল এই আয়োজন, এই আনন্দ দেখে, সেখানে তার উল্টো দিক ফুটে ওঠে আদ্রের তমাটে। ভুরুচড়া কুচকে আসে বিরক্তিতে দেয়। আদ্র এসব কিছু ইগনোর করে পেছন ফিরে পুনরায় পা বাড়ায় নিজের কক্ষের দিকে। অমনি পেছন থেকে ডাক পড়ে আদ্রের বড় ফুফি মিসেস তাহমিনার থেকে, আদ্র বাবা। আদ্র পা ফেলে উপরে উঠতে নিয়েও পুনরায় থমকে দাঁড়ায়। পেছন ফিরে 1 পা 2 পা করে নেমে আসে নিচে। ফুফিকে সে কৃত্রিম হাসিতে সালাম দেয়। মিসেস তাহমিনা সালাম নিয়ে আদ্রকে জড়িয়ে ধরে। চোখ দুটো তার জলে চিকচিক করে উঠছে। কত বড় হয়ে গেছিস রে তুই। এই আমাদের আদ্র, চেনাই তাই। কি সুন্দর চেহারা হয়েছে আমার ছেলেটার, মাশাআল্লাহ। মিসেস তাহমিনা চোখের জলে আনন্দিত কণ্ঠে আদ্রের উদ্দেশ্যে শুধায়। আদ্র প্রতি উত্তরে কিচ্ছুটি বলে না, আলতো হাসি শুধুমাত্র তার ঠোঁটে। একে একে প্রতিটি মানুষের সাথে আলাপ করে নেয়। আদ্র নানি তো কেঁদে কেটে সে কি কাণ্ড। সকাল পেরিয়ে বেলা গড়ায় দুপুরের দিকে। খানাদানার পালা শুরু হয়ে গিয়েছে। বাড়ির সকলেই ব্যস্ত অতিথি আপ্যায়নে। দেখা নেই শুধুমাত্র ভূমির। সেই যে আদ্র আশায় ঘরে ঢুকেছে, এর মাঝে বেরিয়েছিল একবার, যখন আদ্র ফ্রেশ হয়ে নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিল তখন। বেরিয়ে নিজের সকালে নাস্তার প্লেটটা নিয়ে ভোদর দিয়ে পুনরায় নিজে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আর বের হওয়ার নাম তার নেই।
মাঝে কাজিনরা তথা ভূমির ফুফাতো 2 বোন এবং ছোট খালার মেয়েরা এসেছিল। তাদের জন্য দরজাটা খুলেছিল। সবাই মিলে সেই যে আসর জমিয়েছে, এখনও তাদের গল্পের ঝুড়ি বন্ধ হয়নি। সবাই প্রায় সমবয়সী, যার জন্য বোনদের মাঝে সে সখ্যতার ভালোবাসা। এদিকে আড্ডি নিজের ভাই আসার খুশিতে দৌড়ে দৌড়ে কাজ করছে, এদিক সেদিক ছোটাছুটি করছে। খুশির যেন কোনো সীমা নেই আস্তার। কিছুক্ষণ আগেই মামনির তারাই ভূমির দরজায় কড়া নেড়ে গিয়েছিল, খেতে যেন নিচে নেমে আসে, কিন্তু তার আর নামার নাম নেই। ভেতর থেকে বারবার হাঁক ছাড়ছে যেন উপরে কেউ খাবার দিয়ে যায়। আচ্ছা, কিছুতেই নিচে যাবে না, যদি অমনি আদ্রের মুখোমুখি হয়ে যায় সেই ভয়ে। দুপুর প্রায় 2টা পেরিয়েছে, খানাদানা চলছে এখনও, কিন্তু এদিকে মিসেস সাবরিনার মেয়ের কোনো পাত্তা নেই। নিজের ব্যস্ততার কারণে উপরে গিয়ে ডাকতে পারছে না, তাই 3-4 জনকে দিয়ে ডাক পাঠাচ্ছেন, তাও নামছে না। এবার মিসেস সাবরিনার মেজাজ তুঙ্গে, এদিক সেদিক খুঁজে সাদাককে দেখে ডাক দেয়। বাবা, এদিকে মায়ের কথা শুনে যা তো। হ্যাঁ মা, বলো। সাদার মায়ের কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করে, তোর বোন যে সেই সকাল থেকে ঘর বন্ধ করে বসে আছে, নামার নাম নেই। এতবার ডাকছি তাও আসছে না। কি শুরু করেছে ও আমাকে? কি জ্বালিয়ে মারবে ভেবে নিয়েছে? জিজ্ঞেস করে আয় তোর বোনকে। মিসেস সাবরিনা মেয়ের প্রতি রাগ প্রকাশ করে কঠিন গলায় কথাগুলো বলে। আচ্ছা মা, আমি দেখছি, তুমি চিন্তা করো না। বোনকে আমি ডেকে আনছি, তুমি এদিকটা সামলাও। এই বলে সাদা বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে এগিয়ে যায় ভূমির রুমের দিকে। দরজায় নক করে ডাকে, এই ভূমি, কি করছিস? দুপুর কয়টা বাজে, খেয়াল আছে না সেদিকে? তাড়াতাড়ি দরজা খুলে তুই নিচে আয় আমার সাথে। ভূমির এতক্ষণ আরামের সবাইকে উপেক্ষা করে গেল, এবার ভাইয়ের গলা পেয়ে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ তার ভাইটাও হয়েছে আরেক জল্লাদ। একটু থেকে একটু হলেই কেমন রাগ দেখায়, বকা দেয়। কি বাহানা দিবে ভাইকে? কি বলে বাঁচা যায় চিন্তা করতে করতে ফোন দিয়াটে শরীর ভালো লাগছে না, এই বাহানা দিবে। আবার পরক্ষণেই মনে পড়ে, না না, এটা বললে তো আবার সারা বাড়ি মাথায় তুলে নেবে, ডাক্তার অ্যাম্বুলেন্স সব এনে হাজির করবে। কারণ ভাইয়ের যতই রাগ দেখাক, বোনের জন্য তার জান। ভূমি কিছু ভেবে না পেয়ে ধীর কণ্ঠে বলে, ভাইয়া, আমার না এত মানুষের মাঝে যেতে মন চাইছে না। তুমি আমাকে ঘরে খাবার দিয়ে যাও না প্লিজ। বাড়িতে এত মেহমান আসছে, তুই কি কারোর সাথে দেখা করবি না? নানু ফুফিরা তোর কথা জিজ্ঞেস করছেন বারবার। কিচ্ছু হবে না, বেরিয়ে আয়। সকলে কি ভাববে এভাবে বসে থাকে? কিন্তু ভূমি আর কিছু বলতে যায়, তার আগেই অস্পষ্ট কণ্ঠে কারো আওয়াজ শুনতে পায়। এটুকুতেই বোঝা যাচ্ছে কোনো গুরুগম্ভীর শক্তপোক্ত কণ্ঠে অধিকারী কোনো মানুষ। ভূমি বিছানা থেকে লাফ দিয়ে ওঠে, দরজায় কান পাতে কে আর কি বলছে তা শোনার জন্য। সাদাব, তোর বাইকের চাবিটা দে, আমি একটু বাইরে যাচ্ছি। ভাইয়া, এ সময় তুমি কই যাবা? এখনো তো খাওনি। কাজ আছে কিছু, আর খেতে মন চাচ্ছে না এখন। চাবি দে। আর হ্যাঁ, মা মামুনি জিজ্ঞেস করলে বলিস আমি কাজে বেরিয়েছি, সন্ধ্যার আগে ফিরে আসবো। হয়তো পরেও হতে পারে। সাদাব আর কথা না বাড়িয়ে নিজের রুম থেকে চাবি এনে এগিয়ে দেয় আড্ডের দিকে। আড্ডা হালকা এসে ধন্যবাদ বলে গদগদ করে বেরিয়ে যায় মেইন দরজা পেরিয়ে বাড়ির বাইরে বাইক নিয়ে। ভূমি এতক্ষণ দরজার আড়ালে সব শুনছিল কান পেতে। এটা বুঝতে বাকি নেই যে এত শক্ত কণ্ঠের অধিকারী পুরুষটি আর কেউ না, তার সেই জমের মতো ভয় পাওয়া আদ্র ভাই। ভূমি মনে মনে আওড়াতে থাকে, কি মানুষের বাবা, কথা বলার সময় মানুষের একটা নরম কোমল ভাব থাকে, এই মানুষের কথা বলার উড়ন এমন কেন? আল্লাহ মালুম দেখতে কেমন হবে তার কণ্ঠের মতো। কথাটা বলে নিজে নিজে হাসতে থাকে। ভূমি এবার দরজা খুলে খুশি মনে নিজের ওড়না ঠিক করতে করতে বেরিয়ে আসে ঘর থেকে। পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, এখন সোজা গিয়ে হামলে পড়তে হবে খাবারের প্লেটে। আর কিছু না ভেবে ভূমি দৌড় লাগায় খাবার টেবিলে। যেতে যেতে নিজেকে প্রস্তুত করে নেয় সকলের সামনে মায়ের বকা হজম করার জন্য, সাথে হয়তো কয়েক ঘা মায়েরও বোনাস থাকছে। ভূমি নিচে নামতেই পড়ে কঠিন পরিস্থিতির মুখে। সকলে নানান প্রশ্ন জিজ্ঞাসাবাদ, যেন কোনো অন্ত নেই। বিরক্তিতে ভূমির গাল লাল হয়ে আসছে। কত আনন্দ নিয়ে নিচে নামলো খাবে বলে, কিন্তু খেতে তো পারলো না, পড়লো আর এক ঝামেলায়। দূর, না নামাই ভালো হতো। খাবারে কি সুন্দর গন্ধ, আহ! ভূমি শুধু নাক টেনে টেনে খাবারের গন্ধ নিচ্ছে, কিন্তু সেগুলো হাতের নাগালে পাচ্ছে না। এই বোরিং মানুষগুলোর কারণে এদিক সেদিক তাকাচ্ছে, কে বাঁচাবে এই ঝামেলার থেকে। অমনি বাড়ির দরজা দিয়ে প্রবেশ করছেন মিস্টার আফজাল আহমেদ। ভূমির চেহারা এবার ফুটে ওঠে এক ফালি আনন্দের আভাস। দৌড়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, ও বড় বাবা, কেউ আমাকে খেতে দিচ্ছে না, সবাই বকে বকে আমার পেট শেষ করে দিচ্ছে। খিদের জ্বালায় আমি এক্ষুনি মরে যাব। মিস্টার আফজাল এবার সকলের দিকে চোখ গরম করে বলে, কি হয়েছে সবাই, কেন বাচ্চা মেয়েকে ভাই বকছো তোমরা? মেয়েটা কেমন শুকিয়ে গিয়েছে খিদের চোটে। আমি যেন দ্বিতীয়বার ভূমি মাকে কেউ বকা দিয়ে কথা বলতে না দেখি।
এই বলে ভূমিকে খাবার টেবিলের দিকে নিয়ে যায়। আর ভূমি পেছন ফিরে সবার দিকে দুষ্ট হাসি দিয়ে ভেঙচি কেটে বেরিয়ে যায়। সন্ধ্যা পেরিয়ে প্রায় 4-5 আধারে ছেয়ে গিয়েছে। রাতের কালো অন্ধকার নামতে শুরু করে দিয়েছে প্রকৃতির বুকে। এখন আড্ডের বাড়ি ফেরার নাম নেই। তখন বাড়িতে হইচই লেগে গিয়েছিল সকলের মাঝে। এই ভর দুপুরে ছেলেটা গেল কই? এত বছর পর ফিরেছে, অবশ্যই ভালো করে রাস্তাঘাট মানুষজন কাউকে চেনে না। সকলকে শান্ত করে সাদাপ এসে বলে, ভাইয়া কিছু কাজে গিয়েছে আমার বাইকটা নিয়ে। ভাইয়া বলে গেছে সন্ধ্যার আগে ফিরে আসবেন, কেউ যেন চিন্তা না করে। কিন্তু এখন তো সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। বাড়ির সকলের মাঝে চিন্তার ছাপ। কোথায় গেল? আড্ডের মা তো কান্নায় ভেঙে পড়েছেন। বাংলাদেশে এসে নাম্বারও নেয় নাই যে কল করে খোঁজ নেবে। মিস্টার আফজাল আহমেদ পুলিশে কল দিতে উদ্বুদ্ধ হলেই তখনই বাইরে থেকে বাইকের হর্নের আওয়াজ শোনা যায়। সবাই দৌড়ে সেদিকে এগিয়ে যায়। গিয়ে দেখে আসলে আড্ডু ফিরেছে বাড়িতে। আড্ডের পেছন পেছন আরও একটি বাইক নিয়ে ঢুকছে আর একটা ছেলে। বয়সে আড্ডের সমান হবে। বাইক সাইড করে দাঁড়াতে মিসেস সাবিনা এগিয়ে যান ছেলের কাছে। ছেলে 2 বাহু আঁকড়ে ধরে আশা গলায় প্রশ্ন করতে থাকে, কোথায় গিয়েছিলিস তুই? বাবা কাউকে না জানিয়ে বাড়ির প্রতিটা সদস্য কতটা চিন্তায় ছিল তা জানিস তুই? রাস্তাঘাটে কিছু চিনিস না, এভাবে হুট করে বের হতে কে বলেছিল? মা শান্ত হও, এত হাইপার হচ্ছ কেন? আমি তো সাদাবকে বলে গিয়েছিলাম, আর রাস্তাঘাট না চিনবো কেন? এটা আমার মাতৃভূমি। বোকা ছেলে, তারপরও কি আমাদের বলে যাবি না? নাকি চিন্তায় জানিস তোর মা কাঁদতে কাঁদতে কি অবস্থা হচ্ছিল? কেন গিয়েছিস? আজকেই তো আসলি মাত্র। মিসেস সাবরিনা এগিয়ে গিয়ে অভিমানী কণ্ঠে আদ্রকে জিজ্ঞেস করে, মামুনি, দেশে এসে তো সিম কেনা হয়নি, এই জন্য বাইরে গিয়েছিলাম। আর ও আমার সেই ছোটবেলার বন্ধু, মনে আছে তোমাদের ওর কথা, রাহিন? মিসেস সাবরিনা এগিয়ে গিয়ে তাকায় রাহিনের দিকে। অনেক বড় হয়ে গেছে। সেই ছোটবেলার চেহারাটার সাথে এখনকার চেহারাটার কোনো মিল পাওয়া যাচ্ছে না। কি রে রাহিন, তুই এত বড় হয়ে গেছিস, চেনা যাচ্ছে না তো। আমাকে চিনতে পেরেছিস? আমি তোর সাবরিনা আন্টি, যাকে তুই বলতিস শাশুড়ি আম্মা বানাবো। রাহিন হেসে এগিয়ে আসেন, সাবরিনাকে সালাম করে, আদ্রের মাকেও সালাম করে। বন্ধু চলে যাওয়ার পর তো আর এই আন্টিকে মনে রাখিসনি, আর এই বাড়িতেও আসিসনি। কি করে আসি বল? আদ্র চলে গিয়েছে, আমি আর কি পরিচয় আসতাম? সাদাব এগিয়ে এসে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি রহিন ভাইকে কিভাবে খুঁজে পেলে এত বছর পর এসেও? বাইকটা কিনতে শোরুমে গিয়েছিলাম, সেখানেই দেখি রাহিনকে, ওখানকার ম্যানেজারের পদে আছে। ওর কথা বলার ধরন আর হাস্যোজ্জ্বল চেহারা দেখেই চিনতে পেরেছিলাম। ছেলে বাইক কিনেছে কথাটা শুনে মিসেস সাবিনার চেহারার আধার হয়ে আসে। বাইক যেন তার 2 চোখের কাল। কিন্তু ছেলে কষ্ট পাবে ভেবে কিছু বলেন না। সবাইকে তাড়া দিয়ে বলেন, ভিতরে এসো সবাই। আয় রিহান বাবা, ভিতরে আয়। বাড়ির সদস্যরা মিলে বসে পড়ে সন্ধ্যার নাস্তা প্লাস গল্পের আসরে। আদ্র সাদাবকে ডাক দিয়ে বলে, সাদাব, কর্নারের রুমটায় আমার সব লাগেজগুলো আছে, নিয়ে আয়। সাদাব উঠে আদ্রের কথা মতো ব্যাগ সব নিয়ে আসে, আদ্রের সামনে রাখে। আদ্র ব্যাগগুলো খুলে একে একে সবার জন্য নিয়ে আসা গিফট দিতে থাকে। পরিবারের সদস্য তো বটে, সাথে নানা বাড়ি ফুফিদের সকলের জন্য গুনে গুনে আদ্র গিফট নিয়েছে। সবাই তো খুশিতে আত্মহারা। সকলের উপহার দেওয়া শেষে ব্যাগ সব খালি করে যখন একপাশে রেখে দিচ্ছিল, তখন আদ্রি বিষয়টা খেয়াল করে সাহস নিয়ে ভাইকে প্রশ্ন করে বসে, ভাইয়া ভূমি আপুর জন্য কিছু নিয়ে আসোনি? সব তো শেষ করে দিলে। এতক্ষণ সবাই নিজেদের উপহারগুলো দেখতে ব্যস্ত হলেও এবার সকলে দৃষ্টি নিক্ষেপ করে আদ্র আর আদ্রির দিকে। মিসেস সাবিনাও বলে ওঠেন, আসলেই তো। কি রে বাবা, মেয়েটার জন্য কিছু আনলি না নাকি? বোনটার কথা কি ভুলে গেছিস নাকি? আদ্রির চেহারার আকার পরিবর্তন হতে থাকে। এতক্ষণ সকলের সাথে হেসে কথা বললে এবার তা সম্পূর্ণরূপে যেন গায়েব হয়ে যায়। ফুটে ওঠে বিরক্তির রেখা। কিন্তু সকলের সামনে কিছু বলতে বা নিজের রাগ প্রকাশ করতে আদ্র চাইছে না, তাই কিছু না বলে উঠে গড়গড় করে বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে চলে যায় নিজের কক্ষের পানে। উপস্থিত সকলের মাঝে এবার নিস্তব্ধতা ছেয়ে যায়। আদ্রের এমন করার কারণটা হয়তো ছোটরা না জানলেও মা মামনিদের ঠিকই জানা। সকলের মনটা খারাপ হয়ে ওঠে। ভূমির কাজিনরা সবাই একসাথে একই রুমে ঘুমাবে, তাই সকলে নিজেদের ব্যাগপত্র রেখেছে সেখানে। আদ্রের দেওয়া গিফটগুলো নিয়ে সবাই যায় ভূমির রুমে। সবার হাতে বক্স থেকে ভূমি আনন্দিত কণ্ঠে শুধায়, কে দিল সবাইকে গিফট? ভূমির ছোট ফুপির মেয়ে প্রিয়া বলে, আদ্র ভাইয়া দিয়েছে সবাইকে। এবার ভূমি লাফিয়ে উঠে এগিয়ে আসতে আসতে বলে, আমারটা কই? দেয়নি তোদের কাছে? মাকে দিয়েছে? আমি তো নিজে গিয়ে নিতে পারবো না, তাহলে কে এনে দেবে?
সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ কিছু বলছে না দেখে ভূমি আবার বলে ওঠে, কি হলো এমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন, কিছু না বলে? আসলে ভাইয়া সবার জন্য এনেছে, কিন্তু কিন্তু কি? ভূমি বিষয়টা কিছুটা আন্দাজ করতে পেরে মনটা কিছুটা খারাপ করে জিজ্ঞেস করে, তোর জন্য মনে হয় কিছু আনেনি। 2টা ব্যাগ ভর্তি করে এনেছিল, সবাইকে সব দিয়ে দিয়েছে, আর কিছু ছিল না সেখানে। প্রিয়া মাথা নিচু করে মন খারাপ করে বলে কথাটা। ভূমির মনটা এটা শোনার পর পুরোপুরি খারাপ হয়ে যায়। ভূমি বুঝতে পেরেছিল এমন কিছুই হবে। সে ছোট থেকেই কেন জানি আদ্র ভূমিকে সহ্যই করতে পারে না। ভূমি শুধু ছোট করে ওহ বলে পুনরায় গিয়ে বিছানায় বসে পড়ে। রিয়া এসে বলে, আপু তোমাকে দেয়নি যখন আমরাও নিব না, দিয়ে চলে আসবো সবাই। না না না, সেটার প্রয়োজন নেই, তাহলে ভাইয়া কষ্ট পাবে। রাত প্রায় 10টা ছুঁই ছুঁই, সকলের ডাক পড়েছে রাতের খাবার খেতে। মিস্টার আফজাল আহমেদ সন্ধ্যার দিকে অফিসে গিয়ে সেদিকটা দেখে বাড়ি ফিরেছেন, তাই সকলে ধীরে ধীরে খাবার টেবিলে জড়ো হচ্ছে। আদ্র এসে চেয়ার টেনে বসে পড়ে। সবাই উপস্থিত কিন্তু ভূমি নেই, তাই মিস্টার আফজাল জিজ্ঞেস করে, ভূমি কোথায়? ওকে ডেকে নিয়ে আসো, তবেই সকলে খানা শুরু করবো। সবাই সম্মত হলেও আদ্র কিছুটা বিরক্তি প্রকাশ করে। আড্ডি দৌড়ে যায় উপরে ভূমিকে ডাকতে, কিন্তু ভূমি আসেনি। আড্ডিকে বলেছে যাতে মাকে ডেকে দেয়। আড্ডি নিচে এসে মিসেস সাবরিনাকে বলে, মামুনি, ভূমিপু তোমাকে যেতে বলেছে, আমি ডেকেছি, বললো খাবে না, সবাই যেন অপেক্ষা না করে খেয়ে নেয়। মিসেস সাবরিনা কিছুটা বুঝতে পারে হয়তো গিফটের বিষয়টা নিয়ে মেয়ের মন খারাপ, তাই একটি প্লেটে খাবার বেড়ে চলে যায় উপরে। সকলকে বলে যায় যেন তারা খেয়ে নেয়। ভূমির মা মেয়ের দরজায় নক করে ডাকে, 2বার ডাকতে দরজা খুলে দেয়। সাবরিনা মেয়ের মুখ দেখে বুঝতে পারছেন মন খারাপ। মন খারাপ করে আছিস কেন? সবাইকে ছোট উপহার দিয়েছে, তোকে হয়তো বড় কিছু দিবে, এজন্য তোটা আলাদা করে রেখেছে। ভূমি অবাক নয়নে মায়ের দিকে তাকায়। কিভাবে বুঝে গেল যে এই বিষয়টা নিয়ে মন খারাপ, কিন্তু মুখে কিচ্ছুটি বলে না, মাথা নিচু করে বসে থাকে। মিসেস সাবরিনা ভাত মাখিয়ে মেয়ের মুখের সামনে একটি লোকমা নিয়ে গিয়ে বলেন, নে হা কর। ভূমি বাধ্য মেয়ের মতো মুখ খুলে দেয়। খাবার মাঝে হঠাৎ ভূমি মাকে প্রশ্ন করে বসে, আচ্ছা মা, আদ্র ভাইয়া সবার সাথে কত সুন্দর ব্যবহার করত, কিন্তু আমাকে কেন এমন করত? সেই ছোট্ট থেকেই আমার সাথে কখনো কথা বলতে চাইতো না, দেখতে চাইতো না। আমি কি কোনো অন্যায় করেছিলাম? মিসেস সাবরিনার মনটা বিষিয়ে যায় কথাটা শুনে। চোখ দিয়ে যেন এক্ষুনি নোনাজল গড়িয়ে পড়বে তার উপক্রম হয়েছে, কিন্তু মেয়েকে তো তা দেখাতে দেয়া যাবে না, তাই নিজেকে সামলে নিয়ে বলে, এমন কিছু না, বাইরে থাকে বলে স্বভাবটা এমন, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এখন চুপচাপ খেয়ে নে তো, আমার আবার ওই দিকটা দেখতে হবে। সব কাজিনটা এক হয়ে শুয়ে পড়ে ঠেলে ঠুলে একই বিছানায়। আজ আদ্রিও এসেছে ওদের সাথে থাকবে বলে। বোনেরা সব এক হয়েছে, আর মাথায় কোনো দুষ্টমি বুদ্ধি আসবে না তা কি কখনো হয়? রিয়া বলে, আচ্ছা আমরা এখন কি করব? সবাই কেউ বলবে না যে নাক তুলে ঘুমাতে যাবে? ভূমি দুষ্টু হাসি দিয়ে বলে, অবশ্যই না, আজ কারোর ঘুম হবে না, হবে তো শুধু মস্তি। লেটস পার্টি গার্লস। প্রিয়া বাঁকা হেসে একটি বাটন মোবাইল জামার নিচ থেকে বের করতে করতে বলে, গার্লস হবে নাকি আবার সেই কারসাজি? সবাই উ করে চিল্লিয়ে উঠে খুশিতে। আদ্রি বলে, প্রিয়া, তুই নানির মোবাইল কই পেলি? এটা তো নানির সম্পদ, সন্তানদের থেকেও বেশি, কাউকে ধরতে দেয় না। পেয়েছি তো নানি। আজ নাতি আসার খুশিতে গল্পে এতই মগ্ন হয়েছিল যে মোবাইলটা ড্রয়িং রুমে রেখে গিয়েছে, খেয়াল করেনি, আর আমি টুপ করে উঠিয়ে নিয়ে চলে আসলাম। সবাই হই হই করে হেসে ওঠে। বিছানার উপর গোল করে বসে পড়ে সবাই, মুখে লেগে আছে দুষ্টু সব বাদরামি। প্রথমে কে নাম্বার বলবে আর কে কথা বলবে সেটা ঠিক করো। ভূমি লাফিয়ে উঠে বলে, আমি নাম্বার বলবো আর সুমাইয়া কথা বলবে। কথা মতো ভূমি নিজের মন গড়া একটা নাম্বার বলে ডায়াল করলো। সেই নাম্বারে 3 অথবা 4 বার রিং হতে ফোনটা তুললো। কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে এটা কোনো বুড়ো লোক, যার জন্য বেশি কিছু না বলেই কল কেটে দেয়। এভাবে করে সকলের পালা শেষে আসে আদ্রির নাম্বার বলার আর ভূমির কথা বলার পালা। আদ্রি অনেক ভেবে হঠাৎ একটা নাম্বার মনে করে, কোথায় শুনেছে ঠিক মনে করতে পারছে না, কিন্তু নাম্বারটা ডায়াল করার পর আদ্রি বসে বসে ভাবছে এটা কার নাম্বার। ততক্ষণে ভূমি কল দিয়ে রিং পড়তে শুরু করেছে। প্রথমবার কল পড়তে পড়তে কেটে গেছে, কিন্তু কারও তোলার নাম নেই। ভূমি আবার দেয় কল। যতক্ষণ রিসিভ করবে না ততক্ষণ কল দিতে থাকবে, কারণ যদি রিসিভ না হয় আর কথা বলতে না পারে তাহলে তাকে বাকিদের বলা শাস্তি গ্রহণ করতে হবে। বেচারি ভূমি পড়েছে মহাবিপদে। অবশ্যই 3 বার দিয়ে 4 বারের সময় কলটা রিসিভ হয়। ভূমি যে না সালাম দিতে যাবে তখনই শক্ত পুরুষালী একটা কণ্ঠ ভেসে আসে,
এই আওয়াজ শুনে যে কেউ ভয় পেয়ে যাবে ওই লোকটাকে না দেখেই। কণ্ঠ শুনে আদ্রির মনে পড়ে যায়, হাই হাই, এটা তো তার ভাইয়ের নাম্বার। তখন খাবার টেবিলে সবাইকে তার নতুন কেনা সিমটার নাম্বার বলছিল, সেখানে শুনেছিল। আদ্রি ভয়ে কুকড়ে যাচ্ছে, এবার কি হবে? আদ্র যদি জানতে পারে তাহলে তো শেষ। ভূমি সুন্দর করে সালাম দেয়, আদ্র সালামের উত্তর দেয়, কিন্তু কিছু বলে না। আর পরবর্তীতে ভূমির ভয়ের পরিমাণ বাড়ছে আর উপস্থিত সকলের মাঝে উত্তেজনা। ভূমির পরবর্তী কি করবে, কি বলবে। সবাই ভূমির অবস্থা দেখে মুখ টিপে হাসছে আর বেচারি দাঁত কিরমির করছে। সবার দিকে তাকিয়ে মনে মনে বলছে, বাচ্চা তোমাদের তো দেখাবো মজা, দাঁড়াও। কে ভাই আপনি? কি সমস্যা? কল দিয়ে চুপ করে আছেন কেন? আদ্র ওদিক থেকে হুঙ্কার ছুড়ে। ভূমি তো জান বের হওয়ার উপক্রম। প্রিয়া আস্তে করে ভূমির কানের কাছে গিয়ে বলে, কিছু তো বলছিস না, আই লাভ ইউ বলে দে তাড়াতাড়ি। ভূমি আর কি করবে, ওদের কথা মানতে বাধ্য। সবাই নিজেরটাই সফল হয়েছে, ও তো একা শাস্তি পাবে তা তো হতে পারে না। মনে হাজারো সাহস সঞ্চয় করে চোখ মুখ খিচিয়ে বলেই দেয়, শোনেন ভাইয়া, বলছিলাম যে আই লাভ ইউ। আমি আপনাকে ভালোবাসি। আপনি অনেক কিউট, সুইট। আর ভাইয়া, কথা একটু সুন্দর করে বলবেন, মিষ্টি করে বলবেন। আচ্ছা, ভালো থাকবেন। এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে অপর পাশের ব্যক্তিটিকে কিছু বলার পর্যন্ত সুযোগ না দিয়ে ভূমি কলটা কেটে দেয়। উপস্থিত সকলের মাঝে হাসির রোল উঠেছে। সবাই হাসতে হাসতে কুকড়ে যাচ্ছে। কি সাংঘাতিক কাজটাই না করলো। কিন্তু আদ্রিতে এখনও আগের মতো বসে দেখছে ভূমিকার, ভাবছে ভাইয়া যদি জানে তোমার আর রক্ষা নেই বনু। এদিকে আদ্র কেবলার মতো কান থেকে মোবাইলটা চোখের সামনে এনে ওইটার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন কানের উপর দিয়ে এক প্রকার সুনামি গেল। আদ্র নিজে নিজে ভাবতে থাকে, কেন পাগলের পাল্লায় পড়লাম সাময়িক সময়টায়। নাম্বার দেখে চিনতে পারছে না কার হতে পারে। মাথা দুলিয়ে চশচোক আওয়াজ করে মোবাইলটা রেখে দেয়, শুয়ে পড়ে ঘুমের উদ্দেশ্যে। এদিকে ভূমি প্রিয়ারা ঘরের মধ্যে লাগিয়ে দিয়েছে স্পিকারের গান। সবাই মিলে নাচানাচি হইচই। আদ্রের রুম ভূমির ঠিক পাশেই, যার কারণে এই মোটা আস্তরের দেয়াল পেরিয়েও গানের হইচই আর হাসাহাসির আওয়াজ আদ্রের কান অবধি চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে কি কারো ঘুম আসে কখনো সম্ভব? আদ্র নিজের রাগ আর বিরক্ত সংবরণ করে বেশ খানিকক্ষণ ধৈর্য ধরে শুয়েছিল। কিন্তু রাত গভীর হচ্ছে, কিন্তু এদের হই হুল্লোড় বন্ধ হওয়ার পরিবর্তে বরং আরও বেশি হচ্ছে। ধৈর্যের বাঁধ ভেঙে আদ্র এবার বড় বড় পা ফেলে নিজের কক্ষ থেকে বেরিয়ে ভূমির কক্ষের সামনে এসে দাঁড়ায়। আদ্রের চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। চোখ দুটো রক্তিম আভা ধারণ করেছে। শক্ত হাতে ঠাস ঠাস করে ধাক্কা দিতে থাকে ভূমির দরজায়। এত রাতে এভাবে আওয়াজ পেয়ে সকলে একসাথে তাকায় দরজার দিকে। সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে আর ভুরু নাচাচ্ছে। কেউ দরজা খুলছে না দেখে আদ্র এবার আরও জোরে ধাক্কা দিতে থাকে, কিন্তু তার মুখে কোনো আওয়াজ নেই। চুপ করে শুধু হাতই ব্যবহার করে যাচ্ছে। ভূমি, এত রাতে কে এলো রে? ছোট্টর এলো না তো? প্রিয়ার কথা শুনে সবাই একজোড় হয়ে গুটিসুটি মেরে এক জায়গায় এসে দাঁড়ায়। চোর কোথা থেকে আসবে বাড়িতে এত মানুষের মাঝে? ভূমি, তুই গিয়ে দেখ না কে এলো। ভূমি সামনে হাঁটছে আর পেছনে বাকি সৈন্যবাহিনী এগিয়ে যাচ্ছে একসাথে। ভূমি গিয়ে আসতে গিয়ে দরজাটা খুলতে এক ধাক্কা খায়। ঘরের ভিতর লাল নীল রঙের ড্রিম লাইট জ্বলছে, স্পিকারে গান বাজছে, আর দরজার সামনে দাঁড়িয়ে আছে এক লম্বা দেহের অধিকারী, শ্যামবর্ণের সুঠাম দেহী পুরুষ। ভূমি যেন ছোটোখাটো একটা ধাক্কা খেলো। না না, এক কথায় যাকে বলে ক্রাশ খাওয়া। ভূমির নজর স্ত্রীর সাথে আদ্রেরও। পলকহীন দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। পেছনে দাঁড়িয়ে থাকা সৈন্যবাহিনীরা একবার বাইরে দাঁড়িয়ে থাকা আদ্রকে দেখছে, পুনরায় চোখ ঘুরিয়ে ভূমিকে দেখছে। পেছন থেকে হঠাৎ আদ্রি বলে ওঠে, ভাইয়া তুমি এখানে? আদ্রির কথায় ভূমির চোখ ভূত দেখার মতো হয়ে যায়। শরীরের ভিতর একটা শিহরণ কাজ করে ওঠে। ভয় না কি তা ভূমির জানা নেই। ভূমির নজর তখনও আদ্রের দিকে নিবদ্ধ, কিন্তু তখনের দেখাই ছিল ভয় আর নার্ভাসনেস। আদ্রি এবার চোখ সরিয়ে তাকায় বোনের দিকে। চোখ গরম করে ঝাঁঝালো কণ্ঠে বলে, এত রাতে কি হচ্ছে এখানে? আসলে ভাইয়া, আমরা বোনেরা সবাই একত্র হলে এভাবে সময় কাটাই, তাই জন্য। আদ্রি থতমত হয়ে কথাগুলো বলতে বলতে চোখ নিচু করে নেয়। মনে মনে ভাবতে থাকে, এখনই না দেয় এক ঝাড়ি। তাই বলে এত রাতে বাড়ির মানুষের ঘুম নষ্ট করে এভাবে শব্দ দূষণ করবি সবাই? এখনো গান বন্ধ করিসনি কেন? আদ্রের বলতে দেরি, আদ্রির স্পিকারটা বন্ধ করতে দেরি হয়নি। চোখ ঘুরিয়ে আদ্র এবার ভূমির দিকে তাকায়। সেখানে উপস্থিত সকলের সাথে পরিচয় হয়েছে ফুফাতো খালাতো বোন, কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকে এই মানবীকে চেনে না। আদ্র আন্দাজ করতে দেরি করেনি, ঠিক বুঝতে পারছে এটাই ভূমি। সেই ভূমি যে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরপরই আদ্রকে ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছিল। নিজের বাবার কাছে কঠিনভাবে মার খেয়েছিল। দোষটা হয়তো ভুল করেই হয়েছিল, কিন্তু কেউ আদ্রকে বুঝতে চেষ্টা করেনি, যার ফলস্বরূপ 17টা বছর রাগ আর জেদের বশে কাটিয়েছে সবার থেকে দূরে। প্রথম দেখায় আদ্রের তমাটে রেখা ধরন অন্যরকম থাকলেও যখন বুঝতে পারল ভূমি এটা, তখন মুখে ভেসে উঠেছিল রাগ আর ক্ষোভ। হাত মুষ্টিবদ্ধ করে হুঙ্কার দিয়ে বলে, আর যেন আমি এমন কিছু না দেখি।
এই বলে গড়গড় করে চলে গেল নিজের কক্ষে। সবাই ভেতরে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানায় গায়ে লিয়ে দেয় যে যার মতো, কিন্তু ভূমি এখন দরজায় দাঁড়িয়ে আছে আগের মতো। আড্ডি এগিয়ে গিয়ে ভূমির কাঁধে হাত রাখে। মন খারাপ করিস না ভূমি, ভাইয়াকে তো দেখছিস সেই ছোট থেকেই এমন করে। ভূমি মুখে আলতো হাসির রেখা টেনে মাথা দোলায়। দুজনে দরজা বন্ধ করে ভিতরে চলে যায়। সবাই নিজেদের জায়গা নিয়ে শুয়ে পড়ে। ভোর 6টায় বাড়ির 2 কর্তি উঠে সকলের জন্য নাস্তা রেডি করতে ব্যস্ত ঘরভর্তি মানুষ। এত মানুষের খাবার তৈরি করতে তো সময় লাগবেই। 2 চা তথা 2 বোন মিলেমিশে হাতে হাতে সব করছে, সাথে তাদেরকে সাহায্য করছে 20 বছর ধরে অবস্থিত বাড়ির বিশ্বস্ত কাজের মহিলা খালেদা খালা। দেশের বাইরে থাকাকালীন আদ্রের প্রতিদিনকার অভ্যাস ছিল রোজ সকালে উঠে মর্নিং ওয়াক করা, নিয়মিত এক্সারসাইজ করা। আর বাড়ি এসেও নিজের অভ্যাস থেকে দমিয়ে রাখতে পারেনি। সে ভোরে ঘুম ভেঙে গিয়েছে। আড্ডু ভেবেছিল যাবে না, কিন্তু চোখে তো ঘুম ধরা দিচ্ছে না। শুধু শুধু এত সময় শুয়ে বসে না কাটিয়ে জগিং করে আসাই বেটার অপশন। তাই যেই ভাবা সেই কাজ। আড্ডু জগিং স্যুটটা পরে নিয়ে ধীর পায়ে বেরিয়ে পড়ে। আড্ডু জানে আর কেউ না জাগলেও তার মা আর মামনি ঠিকই উঠে গিয়েছে। কানে ইয়ারফোন, গলায় একটা টাওয়াল আর হাতে এনার্জি ড্রিঙ্ক নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই সামনে পড়ে মিসেস সাবরিনার। ছেলেকে এত সকাল সকাল এমন রেডি শেডি হয়ে বের হতে দেখে সাবরিনা উদ্বিগ্ন, কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কি রে বাবা, এই সকালে জগিং স্যুট পরে বেরোলি কেন? আসলে মামুনি, বাইরে থাকাকালীন রোজকার হ্যাবিট ছিল তো, আজও ঘুমটা তাই ভেঙে গিয়েছে আজান পড়ার সাথে সাথে। ঘুম আসার অসম্ভব, তাই ভাবলাম জগিং করা যাক, সাথে দেশের সুন্দর প্রকৃতি পরিবেশটাও উপভোগ করে আসা। আড্ডু মামনির কথার প্রত্যুত্তরে আলতো হেসে কথাগুলো বলে। আড্ডুর কথা বলার ধরন, মুখের আকৃতি সকলের জন্য অন্যরকম হলেও তার মা আর মামনির জন্য সম্পূর্ণ এক ভিন্ন রূপ দেখা যায়। আচ্ছা যা, সাবধানে যাস কেমন? তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু। নাস্তা তৈরি করছি, গরম গরম খাবি। ঠিক আছে বলে মাথা নেড়ে বেরিয়ে পড়ে নিজ উদ্দেশ্যে। ঘন্টা 2 পেরিয়ে ঘড়ির কাঁটায় 8টা বাজার ঘরে টিকটিক করে সংকেত দিচ্ছে। বাড়ির প্রায় সবাই উঠতে শুরু করে দিয়েছে। শুধুমাত্র ছোট সদস্যদের ওঠার নাম দেয়। সাদাব তো উঠবে না দিনের 11টা ছাড়া। আর ভূমিদের ওদেরকে ডেকে ডেকে গলা ফাটিয়েই তবেই তোলা লাগবে। বড় মালকিন অর্থাৎ মিসেস সাবিনার আদেশ পেয়ে খালেদা খালা দৌড়ে উপরে আসে ভূমিদের কক্ষের সামনে দাঁড়িয়ে কোমল কণ্ঠে ডাক লাগায়, ভূমি আপু, ও ভূমি আপু, উঠছো তোমরা? ভিতর থেকে কোনো আওয়াজ না পেয়ে খালেদা খালা এবার আদ্রির নাম ধরে হাঁক ছাড়ে, কিন্তু কেউ কোনো আওয়াজ করছে না, না কারো ওঠার নাম আছে। খালেদা খালা পুনরায় ডাকবেন, তখনই পিছনে উপস্থিত ঘটে আদ্রের। আড্ডু পেছন থেকে লক্ষ্য করছে খালেদা ডাকতে ডাকতে কোনো উত্তর না পেয়ে হাই হতাশ করছে। তাই আড্ডুর সামনে এসে ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, কেন, সমস্যা আন্টি? আড্ডুর মুখে আন্টি ডাক শুনে খালেদা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। ছেলে বলে কি, আমি তো তার মায়েরও খালা, তাহলে তারও খালা হলাম কিভাবে? কিন্তু মুখে কিছু প্রকাশ করে না। এত বছর এ বাড়িতে থেকে কিছুটা আন্দাজ করতে পেরেছে আড্ডুর বিষয়ে, তার রাগ সম্বন্ধে। যদিও সকলের সাথে তা প্রকাশ করে না, তাও কেন যেন ভয় করে। আসলে ছোট সাহেব আর বড় আম্মা বলছে আপনাদের ডেকে দিতে। সে কখন থেকে ডেকেই যাচ্ছি, কিন্তু কারোর আওয়াজ পাচ্ছি না। খালেদা বেশ সংকোচ নিয়ে নুয়ে যাওয়া গলায় কথাগুলো বলে মাথা নিচু করে, ঠিক আছে, আমি দেখছি। এবার আদ্র এগিয়ে গিয়ে জিম করা শক্তপোক্ত হাতে 2টা ধাক্কা দিয়ে হাঁক ছাড়ে। আদ্রি, তাড়াতাড়ি উঠে দরজা খুল, তৃতীয়বার যেন ডাকা না লাগে। এতক্ষণ খালেদার আওয়াজ শুনে উপেক্ষা করে গেল, এবার আর তা উপেক্ষা করার সাহস কারো নেই। আদ্রি এক লাফে উঠে বসে পড়ে। পাশ থেকে ওড়নাটা টেনে নিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। আদ্রির সাথে বাকি 4 কাজিনও উঠে বসে পড়েছে। সে তো ঘুমের রানী, সব ঘুম যেন ভূমির চোখে এসে হানা দেয় শুইলেই। এত সময় ধরে আন্টি তোদের ডাকছে, শুনতে পাসনি? জবাব দিচ্ছিলি না কেন? আদ্রি রাগ মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করে। আদ্রি ভয়াতুর নয়নে ভাইয়ের দিকে তাকিয়ে মিনমিনে স্বরে বলে, আসলে ভাইয়া শুনতে পারিনি। আদ্রি চোখ পাকিয়ে ভেতরের দিকে তাকিয়ে বলে, সবাই উঠেছে? আদ্রি পেছন ফিরে বিছানার দিকে দেখে পুনরায় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, সবাই উঠেছে, শুধু ভূমি এখনো ওঠেনি। আমি ডেকে দিচ্ছি, সমস্যা নেই, তুমি যাও, আমরা এক্ষুনি নিচে নেমে যাব। আমার সামনে ডেকে তোল, বাড়ির মহারানীর ঘুম সম্বন্ধে আমার ভালো জানা আছে। আদ্রি ভাইয়ের দিকে অবাক করা নয়নে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। মনে মনে ভাবে যে ছেলে ভূমি আপুর নাম শুনলেই কেমন করতো মোবাইলে। সে তার এই ছোট্ট বিষয়টাও খেয়াল রেখেছে আজব তো। বিছানার কাছে এগিয়ে গিয়ে ভূমিকে ডাকতে থাকে আদ্রি। ভূমি আপু, এই ভূমি আপু, ওঠ না তাড়াতাড়ি।
আদ্রি ডেকেই যাচ্ছে আর ভূমি বেচারি যে ঘুমে কাতর অত কিছু কি আর জানে বাহিরে কে দাঁড়িয়ে আছে। ভূমি ঘুমের ঘরে আদ্রিকে শাসিয়ে বলে, তুই যা, আমি উঠবো আর 5 মিনিট। এই বলে আবার ঘুম। আদ্র বাইরে দাঁড়িয়ে এতক্ষণ দেখছে, এবার বিরক্ত হয়ে নিচে ভিতরে ঢুকে পড়ে। টুপ করে এসিটা অফ করে দেয়। গরমে ভূমি এদিক সেদিক করছে, কিন্তু তাও কি চোখ খুলবে? চোখ বন্ধ রেখেই আদ্রিকে বকে যাচ্ছে। আদ্র এদিক ওদিক চোখ বুলিয়ে দেখে পাশের টেবিলে জগ ভর্তি পানি রাখা, সেটা উঠিয়ে এনে গড়গড় করে ঢেলে দেয় সমস্ত পানি ভূমির মুখে। আকস্মিক ঘটনায় ভূমি ধূর পড়িয়ে উঠে বসে পড়ে। যে না চিৎকার করতে যাবে, পাশ ফিরে চোখে পড়ে লম্বা এক পুরুষালী দেহ ঠায় দাঁড়িয়ে আছে। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। ভূমির কণ্ঠ আপনা আপনি বন্ধ হয়ে যায়। মুখখানি একইভাবে উচ্চারণ করতে চাওয়া বাক্যের মধ্যে আটকে গিয়েছে। বারবার ডাকার পরও না উঠে মানুষকে হয়রানিতে ফেললে দ্বিতীয়বার এর থেকেও বেশি হবে। আজ থেকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ঘুমানো বন্ধ। অভ্যেস যেটা ছিল সেটা আগে। আমার উপস্থিতিতে যেন এটা পুনরায় না ঘটে। আদ্র কতটুকু বলে পেছন ফিরে চলে যেতে নিয়ে আবার তাকিয়ে বলে, আর মুখটা বন্ধ কর, না হয় মুখে মশা ঢুকবে। কথা বলেই আদ্র বেরিয়ে আসে ভূমির কক্ষ থেকে। বাইরে এত সময় খালেদা খালা দাঁড়িয়ে ওদের সব কাণ্ড কারখানা পর্যবেক্ষণ করছিল, তার মুখ টিপে হাসছিল। আদ্র বেরিয়ে আসছে খেয়াল করতেই মাথা নিচু করে এপাশ হয়ে দাঁড়িয়ে পড়ে। আদ্র বেরিয়ে এসে খালেদার দিকে একবার তাকিয়ে বলে, আন্টি, আমাকে ভয় পাওয়ার বা আমাকে দেখে এমন বিহেভ করার প্রয়োজন নেই। আপনিও এই বাড়ির সদস্য, বাকিদের যেভাবে দেখেন আমাকেও একই চোখে দেখবেন। কথাখানি বলে বড় পা ফেলে রুমে চলে যায়। ভূমি এতক্ষণ ভয়ে এতটাই কুঁকড়ে ছিল যে নিজের সাথে ঘটে যাওয়া কিছুই খেয়াল তার নেই। শরীর যেন আপনা আপনি শক্ত হয়ে গিয়েছে। আদ্রের বলা শেষ কথায় নিজের স্তম্ভিত ফিরে এলে হাত দিয়ে নিজের ওষ্ঠজোড়া চেপে ধরে বারবার পলক ফেলতে থাকে। কি হলো এটা ভূমির মাঝে মিশ্র অনুভূতি কাজ করছে এই মুহূর্তে। যে মানুষটা এতগুলো বছর একবারের জন্য কথা বলেনি, দেখতে চায়নি, বরং ভূমির নামে কেউ কিছু বললে তা শুনতে নাড়া ছিল, সেই ছেলে আজ নিজে থেকে এসে কথা বলে গেল, যদিও এটাকে কথা বলার তালিকায় ধরা যায় না। আদ্রি রে, এটা কি সত্যি ছিল নাকি? তোর ভাই নিজ থেকে আমার সাথে কথা বলে গেল এই মাত্র? ভূমি অবিশ্বাস্য গলায় আদ্রির হাত টেনে জানতে চায়। হ্যাঁ বোন, তাই তো করলো, কিন্তু কথা তো বলেনি। ভাইয়া তো তোকে হুমকি দিয়ে গেল, সাথে এক জগ পানি তোর মুখে ঢেলে তোকে উপহার দিয়ে গেল। যাই হোক, বললো তো। আমার কতদিনের শখ উনি নিজে এসে আমাকে কিছু বলবেন। দেখলেই তো, বললই হয়েছে। আর এত খুশি হয়ে লাভ নেই বাছা, তোমার কপালে কোনো শনি ঘুরছে নাকি? এখন ওর তাড়াতাড়ি, না হয় আবার এসে তোকে নিয়ে সোজা পুকুরেই না ফেলে দেয়। গার্লস বাহিনীর সকলে ফ্রেশ হয়ে নিচে নেমে এসেছে নাস্তা করার জন্য। বাড়িতে সবাই উপস্থিত থাকায় আজকে দুই বোন ঠিক করেছে কলেজ মিস দেবে, তাই আর অত প্যারা না নিয়ে রিল্যাক্সে আছে সবাই। নাস্তার টেবিলে সকলে উপস্থিত। আদ্র এখনই নামেনি নিচে, জগিং থেকে এসেছে, একবারে গোসল করে আসবে, যার কারণে লেট হচ্ছে। আর বাড়ির কর্তা মিস্টার আফজাল আহমেদ নাস্তা করে চলে গিয়েছেন আরও আগে অফিসের উদ্দেশ্যে। পরনে ব্ল্যাক কালার ট্রাউজার আর অলিভ কালার পোলো টি শার্ট গায়ে জড়ানো এক সুদর্শন পুরুষ নেমে আসছে। ভূমির চোখ পড়ে সিঁড়ি বেয়ে নেমে আসে এই সুঠামদেহী পুরুষের দিকে। ভূমি ভাবতে থাকে, এই লোকটা আমার পছন্দের কালার সব কেন পরে আসলো? জেনেই পড়েছে নাকি কোয়েন্সিডেন্স? ভূমি ক্রাশ খাবে নাকি ভয়ে নিচু হয়ে থাকবে বুঝে উঠতে পারছে না। দুটাই পাচ্ছে মনের ভেতরে। পাশের চেয়ার থেকে প্রিয়া ভূমির নজর লক্ষ্য করে টেবিলের নিচ থেকে গুতা দিয়ে বলে, বইন কন্ট্রোল। প্রিয়ার কথায় ভূমি নিজেকে সামলে নিচের দিকে তাকিয়ে নড়ে চড়ে বসে। এবার কালবতী ভয়ে ঘর থেকে না বের হলেও আজ সকালের ঘটনার পর ভূমির আর তেমন ভয় কাজ করছে না আদ্রকে দেখে। ভূমি ভেবে নিয়েছে নিশ্চয়ই ভাইয়াকে যতটা জল্লাদ ভেবেছি ততটা নন তিনি। আদ্র এসে বসে ঠিক ভূমির সামনে চেয়ারটায়। এখানে বসার কারণটা হলো বাকি সবগুলো চেয়ার পূর্ণ হয়ে গিয়েছে, বাকি খালি ছিল এটাই। খাওয়ার মাঝে ভূমি বারবার পলক ফেলে দেখছে আদ্রের দিকে, মনে হচ্ছে যেন বেচারাকে গিলে খেয়ে ফেলবে খাবারের সাথে। আদ্র ভূমির নজর ঠিকই খেয়াল করে। খাওয়া শেষে একে একে সবাই উঠে যেতে থাকে। প্লেট ভর্তি খাবার নিয়ে শুধু বসে আছে ভূমি। আদ্র বেছে নেয়, হাত দিয়ে ফিরে এসে দেখে ভূমি এখনও সেভাবেই বসে। একটা ধমক দিয়ে বলে ওঠে, ম্যাম, আপনাকে কি হাতে ধরে খাইয়ে দেয়া লাগবে? আদ্রের এমন বাণীর শ্রবণে আসতে ভূমি কেঁপে ওঠে, কাঁধ উঁচু করে সেদিকে তাকায়। পাশে আদ্রিও এসে দাঁড়ায়। 5 মিনিটের মধ্যে খেয়ে রেডি হও দুজনে, কলেজের জন্য। আদ্র কঠিন গলায় আদেশ জারি করে চলে যেতে নিলে ভূমি মন খারাপ করে বলে ওঠে, কিন্তু আদ্র ভাইয়া, আমরা তো আজকে যাব না ভেবেছি। নানুমণিরা, প্রিয়ারা সবাই রয়েছে, আমরা চলে গেলে ওদের খারাপ লাগবে।
আড্ডু বাড়িয়ে নেওয়া পা পুনরায় ফ্লোরে রেখে পেছন ফিরে তাকায়। বুড়ো চোরা তার ভাঁজ পড়ে আছে, দুহাত পকেটে গুজে কঠিন গলায় বলে, নিজেকে মাদার তেরেসা ভাবার কোনো প্রয়োজন নেই, ওরা নিজেদের মতো করে থাকতে পারবে। কলেজ ফাঁকি দেওয়ার বাহানা 2 দিন আগে থেকে শেষ। আমার উপস্থিতিতে কোনো অনিয়ম, কোনো বাহানা কাজ করবে না। আর একটা কথা, কারো মুখ থেকে বের হলে থাপ্পড় দিয়ে সব বাহানা বের করে দেব। সোজা রেডি হয়ে নিচে আসবে। অ্যান্ড ইউ। ভূমির দিকে ইশারা করে বলে, 2 মিনিটের মধ্যে সমস্ত প্লেট শেষ করবে। ভূমি মাথায় হাত দিয়ে বলে ওঠে, ভাই কেমন অত্যাচার। একথা আড্ডের কান অবধি পৌঁছেছে কিনা কে জানে, তবে মুখ ফুসকে কথাটা বলে জিহ্বা কেটে ছটপট খেতে শুরু করে। এদিকে আড্ডু হাঁটতে হাঁটতে ডেভিল হাসি দিয়ে বলতে থাকে, সবে তো শুরু, এবার থেকে নিজের অপছন্দনীয় সব কাজই তোমাকে করতে হবে। আমি করাবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি হোয়াট উইল বি হ্যাপেনিং উইথ ইউ। আড্ডের কথা মতো 2 বোন রাশভারী বিরক্ত নিয়ে রেডি হয়ে হেলতে দুলতে ঘর থেকে বেরিয়ে আসে। আড্ডির মাঝে স্বাভাবিকতা থাকলেও ভূমির মুখে ফুটে উঠেছে বিদ্বিষ্টতা। এই কলেজে যাওয়াটা যেন লাইফের একটা এক্সট্রা পার্ট মনে হয় ভূমির কাছে। কলেজে উঠে গিয়েছে মানে সিরিয়াস পড়ালেখার পর্ব শেষ। এতদিন কি সুন্দর শুয়ে বসে আরামে কাটিয়েছে। কলেজে যাওয়ার জন্য কারো কোনো জোর জবরদস্তি নেই। মিসেস সাবরিনা বললেও সেখানে পাত্তা না দিয়ে নিজের মর্জি মতো করেছে সব। কিন্তু এই হিটলার এসে সব উল্টাপাল্টে দিচ্ছে। কত সুন্দর ভাবছিল না ভাইয়াটা ভালো, আমি ভুল ভেবেছিলাম, কিন্তু সব ভাবনা ভুল প্রমাণ করে এখন দেখছি উনি আসলে একটা জল্লাদ। আর জীবনেও এই লোকটার উপর ক্রাশ খাবো না। ভূমি সিঁড়ি দিয়ে নামছে আর বিভিন্ন রকম মুখের আকৃতি ধারণ করে আদ্রকে বকে যাচ্ছে। তখনই পেছন থেকে ভারী কণ্ঠে কারো আওয়াজ পেয়ে সেদিকে তাকায়। আদ্র ভ্রুযুগল কুচকে দুহাত ভাঁজ করে শটান দাঁড়িয়ে আছে ভূমির দিকে নজর তার। কালো জিন্স সাথে সাদা রঙের শার্ট ইন করে পরা, চুলগুলো জেল দিয়ে খুব সুন্দর করে সেট করা। ভূমি হাঁ হয়ে তাকিয়ে আছে, নিজের লজ্জা সব মাটি চাপা দিয়ে। লোকটা আসলো মাত্র 2 দিন চলছে, এই 2 দিনে তো মাথা খেয়ে নিল নিজের রূপ দেখিয়ে। আড্ডির হাতে টান পেয়ে ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে। নিজের বোকামির জন্য এমন অপ্রস্তুত সব ঘটনায় পড়তে হচ্ছে। ভূমি 2 ঠোঁট জোরপূর্বক খুলে হাসার চেষ্টা করে, কিন্তু তার আসছে কই। লোকটা যে সকাল সকাল উঠে সকল আশা আকাঙ্ক্ষা নিমপাতা জুস বানিয়ে দিয়েছে। এখন চারপাশ শুধু তেতো আর তেতো। হাসার জন্য তো অন্তত কিছুটা মিষ্টত্বের প্রয়োজন পড়ে নাকি? এই মেয়ে, কি সমস্যা তোমার? মুখ এমন পেঁচার মতো করে রেখেছো কেন? তাড়াতাড়ি হেঁটে নামতে পারছো না? কটা বাজে খেয়াল আছে সেদিকে? আড্ডু ধমকেশ্বরে ভূমিকে চোখ রাঙিয়ে কথাখানি বলে। ভূমি কি করবে না তার জন্য তো মন চাইছে না যেতে। এমনিতে অন্যান্য দিনকেও জোর করেও যাকে কলেজে পাঠাতে অসক্ষম সে নাকি আজকে কলেজে যাবে, বাড়ি ভর্তি মানুষ রেখে, নিজের প্রাণপ্রিয় বান্ধবীদের রেখে। ও ভাইয়া, আজকে থাকি, কাল থেকে না হয় যাব, প্রতিদিন যাব সত্যি। ভূমি আহ্লাদি কণ্ঠে কথাটা বলে চোখ পিটপিট করে তাকিয়ে হাসে, কিন্তু আড্ডু তো তার শোনার পাত্র নয়। ভূমির অপছন্দের সকল কিছুই তাকে দিয়ে করাবে। চুপচাপ নিচে নেমে এসো, আর কোনো কথা নয়। থাপ্পড় খাওয়ার ইচ্ছে না থাকলে। আড্ডু গড়গড় করে নিচে নেমে যায় কথাটা বলেই। আদ্রি, কি জল্লাদ তোর ভাই, কথায় কথায় কেমন শাসাচ্ছে, থাপ্পড়ের ভয় দেখাচ্ছে। কি ভেবেছি কিছু বলছি না বড়জন বলে? এত বছর পর ফিরেছে এজন্য? হ্যাঁ, সম্মান দিচ্ছি বলে কি গাছের আগায় উঠে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই ভূমির সাথে তা চলবে না, বলে দিলাম। ভূমির আগে গজগজ করতে করতে নিচের দিকে আঙুল তাড়া করে কথাগুলো বলতে থাকে মিনমিনে স্বরে। ভাই, সাহস করে জোরে বল না দেখি, এমন মিউমিউ করছিস কেন? আড্ডি দুষ্টু হেসে ভূমির উপর মজা নিতে থাকে। ভূমি রেগে চোখ গরম করে তাকায় আড্ডির দিকে, যেন এক্ষুনি খেয়ে ফেলবে। ভূমির নজর দেখে আড্ডি ভোদৌড় লাগায়। যা যা, ভাই এসছো তো তাই ঢং করছিস, তাই না? দেখবো আমিও যখন তোকেও জোর করে করে সব করাবে, তখন অপছন্দের। বন্দের থেকে বিদায় নিয়ে অগত্যা বাইরে বেরিয়ে আসলো। মিসেস সাবরিনা তো সেই খুশি, অবশেষে তার বাদর মেয়েকে কেউ এভাবে কন্ট্রোল করতে পারছে। এবার আর তাকে চিল্লাচিল্লি করে গলা ফাটাতে হবে না। ভূমি বাইরে এসে পড়ে আর এক বিপদে। বাইকে ওঠো। আড্ডু বাইক স্টার্ট করতে করতে ভূমি আর আড্ডিকে উদ্দেশ্য করে বলে। আড্ডি যেন উঠতে যাবে, ভূমি আড্ডির হাত টেনে ধরে বলে, না বাইক কেন, আমরা প্রতিদিন গাড়ি করে যাই। তো এটা কি গাড়ি না? এটা কি দেখে তোমার খেলনা মনে হচ্ছে? আদ্র চোখ উল্টিয়ে বিদ্রুপের স্বরে বলে। ভাইয়ের এমন কথায় আদ্রিও হেসে দেয়। ভূমির মেজাজ বিগড়ে যায়, চোখ রাঙিয়ে তাকায় আড্ডির দিকে। আমি সেটা বলিনি তো,
মানে আমরা প্রতিদিন কারে করে যাই, ওভাবে যাব তাই না আদ্রি? বল, ওকে জিজ্ঞেস করে দেখেন, ও তো যেতে চায় না। আপনি চলে যান। কোথায় আছিলেন? কষ্ট করা লাগবে না আমাদের জন্য। ভূমির কথায় আদ্র বোনের দিক চেয়ে সহজ গলায় বলে, কি আদ্রি, ও কি যা বলছে সত্যি নাকি? তুই যেতে চাস না বাইকে? আদ্রি উপর নিচ মাথা দুলিয়ে সম্মতি জানায় সে যাবে। ভূমি আদ্রির বাহানা দিয়ে না যাওয়ার ফোন দিয়ে এঁটেছে, কিন্তু এই মেয়ে তো উল্টো তাকেই চোর বানিয়ে দিল। ভূমি থতমত মুখ করে দাঁড়িয়ে আছে। দুজনকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্র রূঢ় কণ্ঠে বলে, বক বক না করে তাড়াতাড়ি উঠে বস। আসলে ভাইয়া, ভূমিপু বাইকে উঠতে ভয় পায়, এজন্য এমন করছে। আদ্র এ কথা শুনে ডেভিল হাসি দিয়ে বলে, ও এই ব্যাপার তাহলে। সমস্যা নেই, আগে ভয় পেয়েছিল, এখন আর পাবে না। উঠে পড়ো দুজনে, ফার্স্ট। ভূমির রাগ হচ্ছে প্রচুর। চলে যেতে চেয়েছিল কার এ করে যাবে বলে, কিন্তু আদ্র কি তা হতে দিতে পারে? জোর করেই বসিয়েছে বাইকে, তা আবার সবার পেছনে। আদ্রিকে নিজের সমস্তটা শক্তি দিয়ে জড়িয়ে বসেছে যাতে কোনোভাবে পড়ে না যায়। বাইক স্টার্ট দিতে দেরি, কিন্তু আদ্রের বাইকের স্পিড এতটাই দ্রুত গতিতে ছিল যে ভূমি ভয়ে কেঁদে দেয়। এমন অনুভব করছে যেন হাওয়ার উপর ভেসে ভেসে যাচ্ছে। ভয়ে চিৎকার করতে থাকে, ও ভাইয়া ধীরে চালান না প্লিজ, আমার ভয় করছে। বারবার কান্নাজড়িত কণ্ঠে আদ্রকে অনুরোধ করতে থাকে যাতে ধীরে চালায়, না হয় তাকে নামিয়ে দেয়। কিন্তু আদ্র তো নিজের রাগ ফুঁসাতে ব্যস্ত। ভূমির কান্নার আর্তনাদ যেন আদ্রের কর্ণকুহর হচ্ছেই না। নিজ গতিতে চালাচ্ছে বাইক। অবশেষে মিনিট 20 পর এসে পৌঁছায় ভূমিদের কলেজের সামনে। গাড়ি থামাতেই ভূমি হুটোপুরি করে নেমে পড়ে। মাথাটা ভৌ ভৌ করে ঘুরছে, যেন জ্ঞানশূন্য হয়ে গিয়েছে। চারপাশ ঝিমঝিম করছে। দাঁড়িয়ে থাকা দায়। আদ্রি বোনের অবস্থা বুঝতে পেরে তাড়াতাড়ি নেমে ভূমিকে ধরে সামলায়। আদ্রের মুখে হাসি, কোনো গিল্টিনেস কাজ করছে না ভূমিকে এভাবে ভয় দেখিয়ে। ইচ্ছের বিরুদ্ধে জোর করে বাইক এনে ভূমি আদ্রি এসে কলেজের রেস্টরুমে গিয়ে বসে। ভূমির চোখে মুখে পানি ছিটিয়ে এখন কিছুটা ভালো লাগছে, তবে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। এটা ভেবে যায় কেন আদ্র ভাই তার সাথে এমন করছে। ক্লাসের ঘন্টা বাজলে দুজনেই ক্লাসে চলে যায়। আদ্র ভূমির থেকে 1 বছরের ছোট হলেও দুজনে একই ক্লাসে পড়ছে। একসাথে স্কুলে ভর্তি করানো হয়েছিল দুজনকে। প্রথম পিরিয়ড শেষে বাইরে বেরিয়ে আসে ভূমি, আদ্রি ও তাদের বন্ধু মহল, মিথিলা, ইপ্তি, ফাহাদ আর রাকিব। সেই স্কুল জীবন থেকে এই 6 জন একসাথে আছে। তবে ভূমির সাথে মিথিলার সম্পর্কটাই অন্যরকম, যাকে বলে এক কথায় বেস্ট ফ্রেন্ড, যার সাথে মনের সব কথা বিনা দ্বিধায় অকপটে বলে দেওয়া যায়। 6 জন মিলে এসে বসে কলেজের প্রাঙ্গণে অবস্থিত আমতলায়। বিশাল বড় এক আম গাছ, চারদিকে ডালপালা ছড়াছড়ি। নিচটা সুন্দর করে ফ্লোর করে দেয়া যাতে গাছের ছায়ায় বসা যায়। সুন্দর একটা ব্যবস্থা। ভূমির কাছে কলেজে আসতে ক্লাস করতে ভালো না লাগলেও এই জায়গাটা বেশ প্রিয়। মনোরম শীতল একটা পরিবেশ। ভূমিরা আমতলায় বসে সকলে মিলে গল্প করতে থাকে। এক পর্যায়ে রাকিব বলে ওঠে, কিরে মহারানী, আজকে তোর কলেজে আগমন ঘটলো যে? কোনো বিশেষ কারণ বুঝি, নাকি আন্টির পিটুনি খেয়ে এসেছিস? রাকিবের কথা শুনে সবাই মুখ টিপে হাসতে থাকে। ভূমির এমনিতে মেজাজ তুঙ্গে, তার উপর ওরা উপহাস করছে, মজা নিচ্ছে। রাগে গজগজ করতে করতে বলে, ফাজিল ছেলে, তোকে তো আমি। বলে উঠে মারতে নিলে রাকিব দে দৌড়। রাকিবের পেছনে যেই না উঠে দৌড়াতে যাবে, চোখ পড়ে কলেজের করিডোরে দাঁড়ানো আড্ডের দিকে। হাত জোড়া ভাঁজ করে রাগে চোখে ভূমিদের দিকে তাকিয়ে আছে। আড্ডকে নজরে পড়তেই ভূমির বাড়িয়ে নেওয়া পা পুনরায় সোজা করে রাখে। ভয়ে পুনরায় নিজের জায়গায় গিয়ে বসবে। সে শক্তিও পাচ্ছে না, কারণ আদ্র তখন বাইক থেকে নামার পর কঠিন গলায় সতর্কবাণী দিয়েছিল যাতে কলেজে গিয়ে সোজা ক্লাসে ঢুকতে আর ক্লাস শেষ করে বাড়ি আসতে। বাচ্চামো কিছু দেখা বা কোনো নালিশ যেন না শুনে। কিন্তু কে জানতো আদ্র যে এখনও কলেজেই আছে? সেটা জানলে কি এভাবে ছোটাছুটি করার সাহস দেখাতো? কখনোই না। ভূমি ভেবেছে আদ্র বুঝি বন্ধুদের সামনে এসে কথা শুনিয়ে দিবে, বা কথায় কথায় তো হুমকি ছুড়েন, থাপ্পড় দেবে, সত্যি সত্যি না দিয়ে দেন। কিন্তু অবাক করে দিয়ে আদ্র হাতে থাকা সানগ্লাসটা চোখে পড়ে গড়গড় পায়ে কলেজ গেট দিয়ে বেরিয়ে চলে যায়। 4টা পিরিয়ড শেষে কলেজ ছুটি হলে সবাই বেরিয়ে আসে বাহিরে। বাকিদের বাড়ির রাস্তা আলাদা, তারা নিজেদের মতো চলে গিয়েছে। আদ্রি আর ভূমি বেরিয়ে আসে। ভূমি ভেবেছিল আবার হয়তো এই টর্নেডোর সম্মুখীন হতে হবে, কিন্তু তা ভুল প্রমাণ করে সামনে এগোতেই দেখে ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে দাঁড়িয়ে। ভূমি খুশি হয়ে যায়। দুজনে উঠে পড়ে গাড়িতে বাড়ির উদ্দেশ্যে। বাড়ি এসে ফ্রেশ হয়ে বাড়ির সকল সদস্য মিলে বসেছে খেতে। আদ্রও নেমে আসে। আজকে ভূমি টেবিলের একদম কর্নারে গিয়ে বসেছে।
যাতে আদ্রের মুখোমুখি না হয়। ভয় আর নিজের নজর সামলাতে না পারলে সেজন্য আদ্র টেবিলের কাছাকাছি এসে অদ্ভুত নয়নে ভূমির দিকে তাকায়। এই তাকানো ভূমির মনে ভয়ের সৃষ্টি করে। ঢোক গিলে নিজের প্লেটে হাত ঘোরাচ্ছে। দুপুর পেরিয়ে সময়ের কাঁটা নেমেছে 3টায়। বাড়িতে আসা সকলে চলে যাবে। ফুফিরা, নানা নানি সবাই রেডি হতে ব্যস্ত। ভূমি মুখ ফুলিয়ে বসে আছে সোফায়। সবাই চলে যাচ্ছে, এ কারণে মন খারাপ। শায়লা খাতুন ভূমির নানি এসে নাতনিকে কাছে টেনে মাথায় বিলি কেটে দিতে দিতে বলে, কি হয়েছে? আমার বোনের মন খারাপ করে কেন বসে আছে? ভূমি নানির কথায় ঠোঁট উল্টে বলে, তোমরা সবাই চলে যাচ্ছ, আমাকে একা রেখে আমার কি মন খারাপ হবে না? শায়লা খাতুন হাসে, নরম কণ্ঠে বলেন, আচ্ছা আবার আসবো, মন খারাপ করো না। দাও তাহলে 500 টাকা দাও। ভূমি চোখ পাকিয়ে দুষ্টু হেসে নানিকে বলে, এই তো মন খারাপের কারণ তোমার। শায়লা খাতুন হেসে আঁচলের গেট খুলে টাকা দিতে দিলে সামনে এসে বাহাত ঢুকিয়ে দেয় আদ্র। নানি, কোনো প্রয়োজন নেই টাকা দেওয়ার। বাচ্চা মেয়ে, এত বড় টাকা সামলানোর শক্তি আছে? বেশি সাহস বেড়েছে তাই না? ভূমি ঠোঁট উল্টে কাদো মুখ করে বলে, নানি আমি বাচ্চা মেয়ে। ভাই এমন বলছিস কেন? মেয়েটার মন খারাপ, মনটা তো ভালো করতে হবে নাকি? সব বাহানার দরকার নেই, রাখো টাকা। আমি যেন না দেখি ওরে টাকা দিতে। একচোটা বজ্জাত লোক কেমন হিংসুটে, অন্যের সুখ সহ্য হয় না। দেখবে দেখবে আল্লাহ তোমাকে এমন একটা বৌদি দিয়ে তোমাকে জ্বালিয়ে মারবে। ভূমি মুখ বাঁকিয়ে বিড়বিড় করতে থাকে, আমার বউ আমাকে যাই করুক তাতে তোমার সমস্যা? তাও আমি আমার বউকে ভালোবাসবো। আদ্রের নাক গমগমে কণ্ঠে বলা কথায় ভূমি বিস্ফোরিত নয়নে তাকায়। এই রে শুনে নিল কিভাবে মনের কথা। ভূমি দাঁত দিয়ে জিব্বা কেটে চোরা মুখ করে এদিক সেদিক তাকাচ্ছে পালানোর ফন্দি। তখনও আদ্র শায়লা খাতুনকে বলে ওঠে, নানি তোমার নাম্বারটা দাও। শায়লা খাতুন শাড়ির পেছ থেকে মোবাইলটা হাতে নিয়ে আটের দিকে বাড়িয়ে দেয়। আদ্র নাম্বারটা নিজের ডায়ালে তুলে নেয়, 018....29। নাম্বারটা নিয়ে যখন পকেটে মোবাইলে রাখবে তখন কিছু খেয়াল পড়তেই পুনরায় মোবাইলটা হাতে নিয়ে কিছু একটা চেক করে, যেটা দেখে মুহূর্তে মুখের বর্ণ পরিবর্তন হয়ে ভুরুচোড়া কুঁচকে আসে। সন্ধ্যা পেরিয়ে গুটগুটে অন্ধকার আকাশপানে গোলথালার মতো শুভ্র বর্ণের চাঁদ মামার দেখা মিলছে। সহস্রাধিক তারার মাঝে এক অন্যরকম সৌন্দর্য। পুরো আসমান জুড়ে বিরাজ করে এই চাঁদের রাজত্ব। প্রিয়ারা, নানা নানিরা চলে গেছে, ঘণ্টাখানেক হচ্ছে। সবাইকে বিদায় দিতে গিয়ে ভূমির জন্য কান্নায় বারবার গলা ধরে আসছে। সবার উপস্থিতিতে কতই না আনন্দ মজা করেছে, কত শত আড্ডা দিয়েছে। কিছু মুহূর্ত যেন বাড়িটা আনন্দে ভরে উঠেছিল, কিন্তু আবার মুহূর্তে সব উধাও। বাড়িতে মা, মামনি আর আদ্রির উপস্থিতি থাকলেও বাবা আর বড় বাবাকে সেভাবে কখনো কাছে পাওয়া হয় না, কথা বলার জন্য, আড্ডা দেওয়ার জন্য। সাদাব তার সাথে তো কথা না বললেই চলে। সারাক্ষণ ঘুমাবে আর না হয় বাহিরে বাহিরে টই টই করে ঘুরে বেড়াবে। অনেকে তো রিপোর্ট দিচ্ছে নাকি রাজনীতিতে জড়িয়েছে, যা বাবা বড় বাবার কাছে পাপের স্বরূপ। তাই তো কাউকে না জানিয়ে লুকিয়ে এই কাজ করছে। ভাইকেও কাছে পাওয়া ভার, আর রইল ঘুরতে যাওয়া, তা তো আর নাই বললাম। সেটা ভাবতেই যেন চাঁদ ধরার সমান। সাদাপের কড়া নিষেধ, গেলে পরিবারের সকলে মিলে যাবে, তাছাড়া একা কোথাও যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু পরিবারেরও আর সময় কয়, যে যার মতো ব্যস্ত। মোবাইলও দেয়নি যে টাইম পাস করা যাবে। এজন্যই কেউ বেড়াতে আসলে ভূমির মন চায় তাকে রেখে দিতে সব সময়ের জন্য। আদু তখন নানা নানিকে বাসে তুলে দিতে গিয়েছিল আর ফেরেনি। অবশ্য মিস্টার আফজাল আহমেদ বারবার বলেছিলেন যাতে গাড়ি নিয়ে যায়, কিন্তু শায়লা খাতুনের এতে ঘোর আপত্তি। তিনি কারে যাবেন না, নিজেদের গাড়ি থাকা সত্ত্বেও সেটা ব্যবহার করেন না। তার ছোটবেলার অভ্যেস এভাবে যাতায়াত করার, আর এই বুড়ো বয়সে এসে কেন বড়লোক সাজতে যাবেন? সকলের অনেক জোড়াজড়িত কাজ না হলে সবাই হাল ছেড়ে দেয়। তাই আড্ডো নিজে গিয়ে বাস স্ট্যান্ডে তুলে দিতে যায়। 7টা পেরিয়ে ঘড়ির কাঁটা 8টায় ঠেকে। সাদা বেরিয়েছিল সেই সকালে, এখনও ফেরেনি। বিষয়টা নিয়ে মিসেস সাবরিনার যেন চিন্তার কোনো অন্ত নেই। না জানি কী কী খারাপে জড়িয়ে যায়। মায়ের ভয়কেও যদি খারাপ কিছু করে ফেলে, কোনো বিপদে ফেলে ছেলেকে, একমাত্র ছেলে, মায়ের মন তো কাঁদবে। আড্ডু বাড়ি ফিরে প্রায় 8:30টায়। বাইক নিয়ে বড় গেট দিয়ে ঢুকতেই অন্ধকারে সাদা টিউবলাইটের আলোতে দোতলার শেষ দিকটায় ব্যালকনিতে কারো ছায়া মুহূর্ত দেখা যায়। আকাশের দিকে তাকিয়ে কিছু গণনা করছে। কি এত চিন্তা করে ফেলছে, নাকি আকাশে থাকা লক্ষ্য দিক তারাগুলো সব গুণে বিশ্বরেকর্ড করে ফেলছে, তা তো বোঝা ভার। রুমটা যেহেতু ভূমির, দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আর কে হতে পারে? আরও মিনিট 2 সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে বাইকটা পার্ক করে মেইন দরজা দিয়ে ঢুকে পড়ে ঘরের ভেতরে। ড্রয়িং রুমে বসে বসে কার্টুন দেখছে আদ্রিয়া, দাঁত বের করে হাসছে।
আদ্র খানিকক্ষণ দেখল বোনের কর্মকাণ্ড। এবার মুখবিরে বেশ গাম্ভীর্যতা এনে এগিয়ে গেল বোনের সামনে। ভুরু কুচকে তাকালো আদ্রির দিকে। হঠাৎ ভাইকে দেখে দূর পড়িয়ে উঠে দাঁড়িয়ে গেল আদ্রি। হাসার চেষ্টা করলো, কিন্তু চোখামুখে কি হাসি আসা সম্ভব? আদ্রি ঠিক ধারণা করে নিয়েছে ভাই এখন কি বলবে, তাই টিভি থেকে রিমোটটা নিয়ে লাল বোতামে চাপ দিয়ে টিভির পর্দা বন্ধ করে গরুগম্ভীর মুখ করে ভারী গলায় বোনের উদ্দেশ্যে শুধায়। কটা বাজে এখন? আদ্রি এমন কথায় ভেবাচাকা খেয়ে যায়। ওমা, ভাবল কি ভাই তো তার সম্পূর্ণ উল্টো করছে। আদ্রি ভাবছিল আসলেই সময়ের খোঁজ নিচ্ছে, তাই ঘাড়কাত করে মাথাটা হালকা উঁচু করে টিকটিক করা ঘড়ির দিকে তাকায়। এইসব আপডেট ঘড়ি এখনও আদ্রির মাথায় ঢুকে নিচে একবার দেখেই বলে দিতে পারবে সময়টা। তাই সময় নিয়ে গুনে গুনে তারপর ভাইয়ের দিকে মিষ্টি হাসি উপহার দিয়ে বলে, এই তো ভাইয়া, বেশি হয়নি, 8:32 বাজে। তো এটা টিভি দেখার সময় নাকি পড়ালেখা করার সময়? আদ্রির মুখ আবার থতমতো হয়ে যায়। এই যা, আগের ভাবনাটাই সত্যি ছিল। শুধু শুধু ভাইয়ের সুন্দর কথায় বোকা বনে গেলাম। মুখটা বোতা হয়ে যায় আদ্রির। আসলে ভাইয়া পড়েছি তো। আদ্রি ধীর গলায় ভাইকে বলে, কখন, কয়টা পর্যন্ত আর কয় ঘন্টা পড়েছিস? বাজকাই গলায় আদ্রিকে জিজ্ঞেস করে। না না, জিজ্ঞেস করছে বললে ভুল হবে, এক প্রকার ঝাড়ে দিচ্ছে। আদ্র আর যেটা সেখানে যাক পড়ালেখার বিষয়ে বেশ সিরিয়াস। আদ্রি থতমতো খেতে খেতে বলে, কলেজে তো আজ পড়া দেয়নি তেমন কিছু, এজন্যই অল্পই পড়েছি। হুট করে ঝড়ের গতিতে মিসেস সাবরিনা ছুটে এসে বলে, বাবা, তুই এই দুই বোনের কথা বিশ্বাস করবি না, দুটোই ফাঁকিবাজ। আদ্রি তো যা হোক করে ভালোভাবে পড়ছে, কিন্তু তোর বোন, ওটা হয়েছে কোথা থেকে এত বাদর? সব কিছুতে তাকে বাদরামি করা লাগবে। মামুনি, তুমি টেনশন করো না, আমি সামলে নেব। আদ্র স্বাভাবিক ভঙ্গিতে মিসেস সাবরিনার কথার জবাব দেয়। পুনরায় ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, সাদাব কোথায়? সকাল থেকে খোঁজ নেই। তোর ভাইয়ের কথা আর কি বলবে, না জানি কি করে সারাক্ষণ বাহিরে। তাকে বাড়িতে পাওয়া যায় জন্য হাতে চাঁদ পাওয়ার সমান হয়ে উঠেছে। দেখ না, ওইটারে কিছু করতে পারিস নাকি? পড়ালেখা শেষ করে বসে আছে তোর ছোট বাবা। ভাইজান কত করে বলছে অফিসে জয়েন করতে, কে শুনে কার কথা? দুই ছেলে মেয়ে আমাকে শেষ করে ছাড়বে। সাবরিনা হতাশা ভরা কণ্ঠে কথাগুলো বলে থামে। ডোন্ট ওয়ারি মামুনি, আমি দেখছি। তুমি এত হাইপাদা হয়ে বরং যাও, রেস্ট নাও। ছেলের কথায় মিসেস সাবরিনা রওনা দেয় নিজ কক্ষের উদ্দেশ্যে। আদ্র এবার বোনের দিকে দৃষ্টি দেয়। যা পড়তে বসকে আদ্রি মাথা নেড়ে সম্মতি জানায়। গদগদ পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে নিজের কক্ষের উদ্দেশ্যে পা বাড়ায় আদ্র। ভূমির ঘর পেরিয়ে তবেই যেতে হবে নিজের ঘরে। যেতে নিয়েও পায়ের গতি ধীর করে দাঁড়িয়ে পড়ে ভূমির কক্ষের সামনে। দরজাটা পুরোপুরি খুলে রাখে, তবে ভেতরে ঘুটঘুটে অন্ধকার। বেলকনি সেই টাইটের আলোয় হালকা আলোকিত করেছে ভেতরটা। ঘরের কোথাও যে ভূমির অস্তিত্ব নেই তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। আদ্র দরজায় দুবার নক করে, কারণ ভূমির উপস্থিতি ঘরের ভওতার না থাকলেও সে যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তা আদ্র জানে। তখন তো দেখলো, তাই নক করা। দরজায় আওয়াজ পেয়ে ভূমি এক পা দুপা করে এগিয়ে রুমে প্রবেশ করে। লাইটের সুইচটা অন করতেই চোখে পড়ে লম্বাটে এই গম্ভীর মুখশ্রীর পুরুষটিকে। আদ্রকে দেখেই ভূমির মনের সব চিন্তা ভাবনা উবে গিয়েছে। এই লোকটা আবার না জানি কোন জ্বালায় ফেলতে এলো, কে জানে। আদ্র ভ্রুকুটি কুচকে দাঁড়িয়ে আছে। ভূমি অবাক নয়নে চেয়ে আছে। একইভাবে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, ভাইয়া কিছু বলবেন? কিছু না বললে কি তোমার এই সুন্দর মুখশ্রী দর্শন করতে এসেছি ভাবছো? এবারও নিজের কথায় নিজেকে মাত দিল বজ্জাত লোক। মানে তার আমাকে সব কথা বিদ্রুপ করেই বলতে হবে। না ভাইয়া, তা বলিনি তো। এ সময় কেন এলে তা জিজ্ঞেস করলাম আর কি। কোন ক্লাসের স্টুডেন্ট তুমি? আদ্র স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে। আদ্রের মুখের আকৃতি এতটাই স্বাভাবিক যে ভূমি ভাবতেই পারেনি এটা কি মেন করে জিজ্ঞেস করেছে। ভূমি সত্যি ভেবেছিল হয়তো জানে না, তাই জানতে চাইছে। হেসে জবাবে বলে, ভাইয়া আমি তো ইন্টারে পড়ি, ইন্টার সেকেন্ড ইয়ার। বড় হয়ে গিয়েছো দেখছি। কলেজে উঠলে তো পড়াশোনা করা লাগে না, শুধু খাবে, রিল্যাক্স করবে আর ঘুমোবে, তাই না? ভূমির ছোট্ট নিষ্পাপ মন এবারও আদ্রের কথার ধরন বুঝল না। বিশ্বাস করে নিল আদ্রের কথাগুলো। ভূমি তো মহা খুশি। যাক, তাহলে ভাই অবশেষে তাকে বুঝলো। ঠিক বলেছ ভাইয়া, কেউ সেটা বুঝতে চায় না। কলেজে উঠেছি আমি। আমি কি এখন ছোট বলো যে সারাক্ষণ পড়বো, রোজ রোজ কলেজ যাব, তাই না? আদ্র নিজের ডান হাতটা উপরে তুলে নাড়াতে নাড়াতে বলে, এটা কি দেখেছো? চিনো এটা?
এর কি কি ব্যবহার রয়েছে বলো তো? বোকা ভূমি ভাইয়ের সাথে তাল মিলিয়ে গল্পে মজতে চেয়ে বলে, কি আর খাবার কাজে, তারপর কাজ করার কাজে, আরো পার্সোনাল কাজে লাগে আর কি। সাথে থাপ্পড় দেওয়ার কাজেও লাগে, সেটা জানো না? কখনো খাওনি এজন্য। সমস্যা নেই, এবার থেকে এর ব্যবহার তোমার উপর প্রয়োগ করে দেখাবো। দুহাত সোজা গালে গিয়ে ঠেকে। হাই হাই, তার মানে এই লোক এতক্ষণ ভালো নয়, ভালো সোচার ভান ধরেছে। আমি কত বোকা তা বিশ্বাস করে কি না বলেছি। ভূমি চোখ পিটপিট করে তাকায় আড্ডের দিকে। সোজা গিয়ে দুজনে পড়তে বসবে। আমি যেন 10টার আগে না দেখি পড়ার টেবিল থেকে উঠতে। কাল থেকে টিউশন মাস্টার রাখা হবে, এসে পড়িয়ে যাবেন। কথাগুলো বলে আড্ড যেতে নিয়ে কি মনে করে থমকে ভূমির দিকে ভুরু কুচকে তাকিয়ে বলে, যা করেছো একবার ক্ষমা করে দিলাম, এর পুনরাবৃত্তি ঘটতে দেখলে ফল ভোগ করবে। ভূমি কেবলাকান্ত হয়ে শটান দাঁড়িয়ে আছে। কি বলে কিছুই তো বুঝি না বাপু। জিজ্ঞেস করবে তার সুযোগও দিল কই। 2 পা পেলেই প্রবেশ করে গেল নিজের ঘরে। চোখ ফিরিয়ে রুমে ঢুকতে যাবে কি সামনে পড়ে আদ্রি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কি হলো, হাসিস কেন? পেট নিপাইছে নাকি? রাগী গলায় আদ্রিকে বলে, ভাইয়া কি মজাটাই না নিল তোর? যে মাইয়া সবাইটা নাচায় তারে নাচাচ্ছে। তুই আমার বোন, বান্ধবী নামে কলঙ্ক। আজ থেকে তুই আমার শত্রু, তোর সাথে কথা বলা বন্ধ। ভূমি গাল বাঁকিয়ে ঘুরে নিজের ঘরে ঢুকে পড়ে। বোন রেগে গেছে বুঝতে পেরে আদ্রি দৌড়ে ভেতরে গিয়ে ভূমিকে জড়িয়ে ধরে। বোনু আমার রাগ করে না, আমি তো মজা করেছি। তুই ছাড়া আর কার সাথে করবো বল? তুই তো একমাত্র বোন আমার। আয় বুকায়। হয়েছে হয়েছে, ছাড়। দীক্ষেতা করছে এখন। নে নে, তোরা 2 ভাই বোনের দিন নে। আর চলে গেলে বিয়ে হয়ে জামাইয়ের বাড়িতে, তখন আমার জন্য কাঁদবি সবাই, বলে দিলাম। আগে যাও, তারপর না হয় দেখা যাবে কাঁদি কিনা আমরা। করবে বিয়ে এমন চটং পটাং মার্কা মেয়েকে? হঠাৎ পুরুষালী কণ্ঠে দুজনে চমকে উঠলেও ভূমির রাগ ভয় দুটো একসাথে কাজ করছে। কিন্তু কিছু না বলে দৌড় লাগায় দুজনে স্টাডি রুমে। কারণ এখন যদি না যায় আরও কি না শুনিয়ে দিবে লোকটা। দুজনে গিয়ে পড়তে বসে। আদ্র বলে গিয়েছে যেন উপর থেকে পড়ার আওয়াজ শুনতে পায়। আর ব্যবসায়ী শাখার ছাত্রী হওয়ায় হিসাবের ছক কষতে হবে এবং তা আদ্রকে দেখাতে হবে, না হয় ধরানো হবে কান। 10টা ঘন্টা বাজলো বলে ভূমি পড়ছে, কিন্তু কি পড়ছে তার জানা নেই। কিছু সময় পর পর ঘড়ির কাঁটায় লক্ষ্য করছে, সময় যেন কেউ আটকে রেখেছে। ঠিক সেভাবে যাচ্ছে, কচ্ছপের চেয়েও ধীর গতিতে। সাথে ঘুমের এসে তো হানা দিচ্ছে, কিন্তু ঘুমানো যাবে না। আদ্র বলে গিয়েছে হিসাব বিজ্ঞানের সব সূত্র জিজ্ঞেস করলে যেন গড়গড় করে বলতে পারে, ভুল হলেই শাস্তি। মিনিট 10 পর আগমন ঘটে আদ্রের। আদ্রি বইয়ের দিকে তাকিয়ে আছে, 2 চোখ জোর করে খুলে। আর বেচারি ভূমি পড়তে পড়তে ঠুস করে কখন বইয়ের উপরেই পড়ে ঘুমিয়ে গিয়েছে জানা নেই। আদ্র স্টাডি রুমে এসে দেখে এই অবস্থা। বুড়োচড়া কুচকে বাসকাই গলায় চিল্লে ডেকে ওঠে, এই মেয়ে, তোমাকে কি ঘুমাতে বলে গিয়েছিলাম নাকি পড়তে? আকস্মিক ভাইয়ের কণ্ঠ পেয়ে আতকে ওঠে ভূমি। ভাবতেই পারেনি যে এখানে আসবে। ভূমি বলেছিল যদি প্রায় 10টা বেজে আসে আর ওর ঘুম চলে আসে যেন না ডাকে, তাই আর ডাকেনি। মনে মনে ভাবে নাও এবার ঠেলা সামলাও, ডাকতে নিষেধ করে। ভূমি সারা শব্দ না পেয়ে জিম করা শক্ত হাত দিয়ে টেবিলের উপর দিয়ে একটা বাড়ি। ভূমি ধূর পড়িয়ে উঠে পড়ে। এভাবে ঘুমানোতে চুল সব এলোমেলো হয়ে আছে। চোখের ধরন পরিবর্তন হয়ে গিয়েছে অধিক পরিমাণ ঘুমে। গোল গোল ফর্সা মুখখানিতে দেখতে বেশ লাগছিল। আরও কিছু সেকেন্ড এর জন্য থ হয়ে সেদিকে তাকিয়েছিল, কিন্তু স্তম্ভিত ফিরতে পুনরায় নিজেকে আগের মতো করে বলতে থাকে, বলো কতটুকু শিখলে আর কি কি পড়লে? প্রথমে আদ্রির কাছ থেকে পড়া জিজ্ঞেস করে আদ্রি পুরোটা না পারলেও বেশ কয়েকটা বলতে পারে। এবার ভূমির পালা। বেচারি এত সময় ধরে পড়েছে, কিন্তু ঘুমের কারণে তা মাথায় ঢোকেনি। আর যা শিখলো সব তো ভুলে গেল এই লোকের চিৎকারে। ভূমি ভীতু নয়নে এতক্ষণ আদ্রির পড়া দেয়া দেখছিল, এবার নিজের পালা তা ভাবতে অন্তরাত্মা কেঁপে উঠছে। আল্লাহ মালুম না পারলে কি শাস্তি দেয়। ভূমিকে ভাবনায় বিভোর দেখে আদ্র ছাড়ি দিয়ে বলে ওঠে, এই মেয়ে, দাও বই দাও। ভূমি কাপা হাতে বই এগিয়ে দেয়। আড্ডু ছো মেরে বইটা নিয়ে এদিক সেদিক উল্টে দেখে বলে, ডেবিট ক্রেডিট এর সূত্র বলো। ভূমি মনে করতে ব্যস্ত, কিন্তু মন তো আর ভূমির সঙ্গে দিবে না। ঠিক প্রয়োজনের সময় পালিয়ে গেল। কই বলো, এত সময় লাগে? ভাইয়া মনে আসছে না তো, আর একটা জিজ্ঞেস করো। এইটা কালকে শিখে নিব, অন্য কিছু পারবো। জাবেদা বলো। তাও পারার নয়। আড্ডু ধমক দিয়ে বলে ওঠে, দাঁড়াও, কুইক। ভূমি হেলে দুলে উঠে দাঁড়ায়। সোজা হয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবে আধা ঘন্টা, আর কোনো কথা নয়। কান থেকে হাত ছাড়লেই শাস্তি আরো 30 মিনিট বাড়বে।
ভূমি কি করবে, শত অনুরোধও কাজ না করায় দাঁড়িয়ে আছে কান ধরে। আর আদ্র আরামে বসে বসে মোবাইল স্ক্রল করছে। ভূমির রাগে মাথায় আগুন জ্বলছে। মন চাইলে সামনে বসে থাকা মানবটাকে ছাদ থেকে ছুঁড়ে বাইরে ফেলে দিতে। দাঁত কিরমির করছে আর এসব ভাবছে। তখনই রুমে আগমন ঘটে দুই চা বোনের। মেয়েকে এভাবে দেখে মিসেস সাবরিনার খারাপ লাগার পরিবর্তে তিনি মুখ টিপে হাসছেন, যা দেখে ভূমির চোখ কপালে। আম্মু, তুমি সত্যি আমার মা তো? তোমার মেয়ে কান ধরে দাঁড়িয়ে আছে, তুমি হাসছো? সিরিয়াসলি মনি, তুমি কিছু বলছো না কেন কাউকে? সবাই যে তার মতো আমাকে বকছে, শাসন করছে। ভূমি মিসেস সাবিনার দিকে কাঁদো মুখ করে বলে। মিসেস সাবিনা বোনের দিকে তাকিয়ে চুপ করতে বলে ছেলের উদ্দেশ্যে বলে, বাবা ছেড়ে দে না, ছোট মেয়ে, আজকে পারেনি, আবার দে, আবার না হয় শিখে দিবে। এভাবে মেয়েটার কষ্ট হচ্ছে তো। আমি তো ওকে পড়ার জন্য কান ধরাইনি মা, আমি কান ধরিয়েছি বই খোলা রেখে তার উপর ঘুমানোর জন্য, এই ছোট্ট শাস্তি। এখন যদি আবার একবার কিছু বলে তাহলে এবার এক পা উপরে করে তারপর দাঁড় করাবো, আরও 20 মিনিট এক্সট্রা। হ্যাঁ বাবা, দে, শাস্তি দে। এর একটা ব্যবস্থা না করলে শুধরাবে না। পরীক্ষার আর 5 মাসও নেই। পড়ালেখা না করে মান সম্মান খাবে ফেল মেরে। অসহায় নয়নে তাকাচ্ছে সবার দিকে। কেউ আজ নেই সাহায্য করার। বাবা আর বড় বাবা থাকলেও কেউ কিছু করতে পারতো না আজ। আমি চলে যাব, বিয়ে করে দেখবে তোমরা আমার উপর অত্যাচার করছো। ভূমির কথায় উপস্থিত সকলে হো করে হেসে দেয়, যেন কি আনন্দের কথা বলেছে।